হ্যালো এইচএসসি 25, তোমাদের কি অবস্থা? অলরেডি তোমরা আইসিটি পরীক্ষা দিয়ে চলে এসেছো, অনেকেই ভালো দিয়েছো, অনেকেই খারাপ দিয়েছো। তো এরপরের যে তোমাদের পরীক্ষা সেটা হচ্ছে অপদার্থ, মানে হচ্ছে ফিজিক্স, তাই না? তো এই পরীক্ষা নিয়ে তোমাদের মনে অনেক ভয় যে ভাই এটাতে এমসিকিউতে কি হবে, সিকিউতে কি হবে। তো এই সকল টেনশন একদম দূর করার জন্য তোমাদের জাস্ট 80 মিনিটসে, কত 80 মিনিটসে তোমাদের ফুল এমসিকিউ কভার করে দেওয়া হবে। সেটা কভার করবে কে? তোমাদের নয় অ্যান্সার। এই জন্য এখানে লেখা হয়েছে ফিজিক্স ফার্স্ট পার্ট জিরো টু হিরো, মানে তোমরা যারা একদম জিরো, এখনো পড়াশোনা শুরু করতে পারো না, অনেক ফাঁকিবাজি করছো, তোমাদের পড়াশোনা হয় নাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ তুমি এই ভিডিও দেখলে মিনিমাম 20টির মতো এমসিকিউ কমন পাবে, মিনিমাম 20টি এমসিকিউ অনায়াসে কমন পেয়ে যাবে। যার কারণে এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে। এবং একই সাথে যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে। এবং তোমাদের জন্য আরেকটি কথা, আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে যারা জিএসটি 25.2 ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা অনেকে বলতে সবাই এই পরীক্ষা শেষে কিন্তু এডমিশনের প্রিপারেশন নিবে, তাই না? তো এডমিশনের প্রিপারেশন যাতে একটু গুছানো হয় এবং তোমাদের এই অভিজ্ঞ টিচার প্যানেলের তোমরা একটু গাইডলাইন পেয়ে যাও, এর জন্য জিএসটি 25.2 ব্যাচ, এটা অলরেডি 25.1 ব্যাচ, এটা ফিল আপ হয়ে গিয়েছে। কারণ আমাদের প্রতি ব্যাচে আমরা 200 জন করে স্টুডেন্ট নেই, কিন্তু তোমাদের অনেকের রিকোয়েস্টে আবার আমরা ব্যাচটি কন্টিনিউ করেছি এবং এটা কিন্তু মূল্য 4000 টাকা, কিন্তু ফার্স্ট 100 জনের জন্য তোমরা মাত্র 1500 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। যেমন 01720828052 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে 20 তারিখের জন্য ভর্তি হতে পারবে। এবং তোমাদের নয়ন স্যারের অনুরোধে, কারণ তোমাদের অনেকেরই টাকার সমস্যা, এই জন্য আমরা আরেকটি এখানে অ্যাড করেছি, তোমরা 500 টাকা দিয়ে কিন্তু প্রি বুকিং করে রাখতে পারবে। যে এখন তুমি 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতেছো, তোমাদের পরীক্ষা শেষ যখন ক্লাস কন্টিনিউ হবে তখন তুমি বাকি টাকা দিয়ে কিন্তু 100 জনের মধ্যে ক্লাসগুলো করতে পারবে। তো আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা ক্লাসটি ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ তোমাদের সবার উপকার হবে। তোমরা যারা ফিজিক্সে এমসিকিউ নিয়ে ভয়ে আসো বা ভয় পাও, যারা আগে ভালো করে পড়োনি, তারা যদি এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো করে, তাহলে তোমাদের এমসিকিউ এ প্রায় 90 থেকে 95% হয়ে যাবে তোমাদের এখানে। হ্যালো এইচএসসি 2025 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাংলা, ইংলিশ, আইসিটি পরীক্ষা আশা করি তোমাদের সবারই ভালো হয়েছে। তো আজ আমি তোমাদের আলোচনা করব ফিজিক্স প্রথম পত্রের এমসিকিউ নিয়ে। এখানে আমি তোমাদের যে 7টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে, এই 7টা অধ্যায়ের এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়েরই টাইপ আকারে দেখাই দিব। এখান থেকে তোমরা ইনশাল্লাহ সবগুলো এমসিকিউই কমন পাবা। তো আসো দেখা যাক, এখানে ভেক্টরের লব্ধি যেটা আছে, ভেক্টরের লব্ধি প্রথম টাইপের ক্ষেত্রে আমরা দেখি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের মান কি হবে? আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ করো তাহলে তোমাদের সিকিউ এরও অনেকটা হেল্প হয়ে যাবে, কারণ এখানে সবগুলো সূত্রই মোটামুটি দেখাই দিব, আর সিকিউ এ যেগুলো সূত্র লাগবে ওটাও বলে দিব এখানে। তো এখানে পি এর সাথে উৎপন্ন কোণ থিটা পি হলে, এখানে সবসময় একটা জিনিস মনে রাখবা তোমরা, যার সাথে উৎপন্ন কোণ হবে, যেটার সাথে উৎপন্ন কোণ পি এর সাথে, কার সাথে বলছে? পি এর সাথে। যদি পি এর সাথে উৎপন্ন কোণ হয় তাহলে পিটা সবসময় কি থাকবে? সিঙ্গেল থাকবে। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারবো? ট্যান থিটা পি ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। এবং দ্বিতীয়টি সেম ভাবে, এখানে কিউ এর সাথে উৎপন্ন কোণের কথা বলছে, কার সাথে বলছে? কিউ এর সাথে। তাহলে কিউটা কি থাকবে? কিউটা সিঙ্গেল থাকবে। এরপর দেখা যাক ভেক্টর রূপে যে লব্ধি, এই লব্ধিটা আমরা কি পাবো? আর ইকুয়াল পি প্লাস কিউ পাবো, আর ইকুয়াল পি প্লাস কিউ। আরেকটা জিনিস তোমরা সবসময় এটা মাথায় রাখবা, এটা মুখস্থ রাখবা, বিপরীত ভেক্টর দ্বয়ের লব্ধি কি হবে? বিপরীত ভেক্টর দ্বয়ের লব্ধি সবসময় শূন্য হবে। এখন আসলে এমসিকিউ এর যে শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকে তোমাদেরকে এমসিকিউ 7টা অধ্যায়ই দেখাই দিব আমি। পি ও কিউ এর ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, কত হয়? 120 ডিগ্রি, তাহলে তাদের লব্ধির মান কত হবে? এটা তোমাদেরকে খাতায় করতে হবে না, কারণ তোমরা যদি এখানে মুখস্থ রাখো কস, বা মুখস্থ বা তোমাদের তো ক্যালকুলেটর থাকবেই, কস 120 এটার মান চাপলেই তোমাদের কত চলে আসবে? মাইনাস হাফ চলে আসবে, মাইনাস হাফ। তো মাইনাস হাফ যদি এই ফর্মুলায় বসাই দাও, কস আলফার মান মাইনাস হাফ, তাহলে তোমরা কি পাবা? এখানে ঘ নাম্বার অ্যান্সার যেটা আছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ, এটা পাবা। আরেকটা এমসিকিউ দেখা যাক, এ প্লাস বি পরম মান এবং এ মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা এমসিকিউ মাথায় রাখবা, কত হবে এটা? যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি ইকুয়াল হয় তাহলে এর মধ্যবর্তী কোণ সব সময় 90 হবে। এবার দেখো তোমরা ভেক্টর লব্ধি যে আরো 2-3টা এমসিকিউ আছে সেগুলো দেখে নেই। তোমরা যারা এখনো পড়াই শুরু করা নাই বা ফিজিক্স নিয়ে অনেকটা ভীতি কাজ করে তোমাদের মধ্যে, তোমরা যদি এই ক্লাসটি পুরোটা না টেনে করো তাহলে ফিজিক্সে মিনিমাম 20-এর উপরে পাবা এমসিকিউ এ। তো দেখো, যদি দুটি সমমানের বিপরীতমুখী বল কোনো বস্তুতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কি হবে? একটু আগেই তোমাদেরকে বললাম, যদি বিপরীতমুখী বলের ক্ষেত্রে লব্ধির কথা বলে তাহলে সেটা অ্যান্সার কি হবে? শূন্য হবে, সেটার অ্যান্সার শূন্য হবে। এবং দেখো নিচে আরেকটা ম্যাথ দেয়া আছে, পি ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে এবং কিউ ইকুয়াল আই প্লাস টু জে মাইনাস 2k, ভেক্টর দ্বয়ের লব্ধি কত হবে? এটা তোমরা কি করবা, কিভাবে সলভ করবা? এখানে প্রথমে তোমাদেরকে কি করতে হবে? পি প্লাস কিউ করতে হবে, দুটা ভেক্টর যোগ করে নিবা। দুটা ভেক্টর যোগ করে নিয়ে ভেক্টর দুটার মান বের করবা, ভেক্টরের মান যা হবে সেটাই হবে তাদের লব্ধি। তাহলে এটা অ্যান্সার কত পাচ্ছি? √19।
দেখো আমরা এবার যে টাইপটি করবো সেটি হচ্ছে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তোমরা অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবা, কারণ এখানে যে লাইনগুলো লিখে দিব এগুলোর বাহির থেকে কোনো এমসিকিউ আসবে না। পি ও কিউ ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান কি হবে? আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ, এবং সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি হবে? আর মিনিমাম ইকুয়াল পি মাইনাস কিউ। এবার দুটো লাইন ভালো করে খেয়াল করো। সর্বোচ্চ লব্ধির জন্য ভেক্টরদের অন্তর্গত কোণ, সর্বোচ্চ লব্ধির জন্য আমি আবারও বলতেছি, সর্বোচ্চ লব্ধির জন্য ভেক্টরদের অন্তর্গত কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। যদি 0 ডিগ্রি হয় তাহলে তারা সমান্তরাল ও সদৃশ হবে বা একই দিকে ক্রিয়া করবে। আর দ্বিতীয় লাইনটি খেয়াল করো, সর্বনিম্ন লব্ধির জন্য ভেক্টরদের অন্তর্গত কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে দেখো এবার একটি এমসিকিউ, পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি হবে? পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি হবে? এখন তোমরাই বলো পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কি হবে? তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে? আর মিনিমাম ইকুয়াল পি মাইনাস কিউ। দেখো তোমাদের যাদের এমসিকিউ একদমই হয়নি, যাদের প্রিপারেশন খুব খারাপ ফিজিক্সে, তোমরা যদি এগুলো খাতায় লিখে নাও বা একবার ভিডিওটা ভালো করে দেখো তাহলে প্রায় 20+ মার্ক পাবা। তো দেখো এবার টাইপ 3 যেটা ভেক্টরের লম্ব উপাংশ, কোনটা পড়বো আমরা? ভেক্টরের লম্ব উপাংশ। তো এখানে আর যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এক্স অক্ষ বরাবর আনুভূমিক যে উপাংশটা পাবো, আনুভূমিক উপাংশ আমরা কি পাবো? আর কস থিটা। এবং উলম্ব উপাংশ যেটা পাবো সেটা পাবো আর সাইন থিটা। এবং আনুভূমিক ও উলম্ব উপাংশের মান পি ও কিউ হলে আর ইকুয়াল কি লিখতে পারবো? √পি² প্লাস কিউ²। এবার আসো এমসিকিউ একটা দেখা যাক। তো এখানে ও এক্স বরাবর বলের উপাংশটা কত? ও এক্স কোনটা? এই বলের উপাংশটা তোমাকে বের করতে হবে। একটা জিনিস এখানে সবসময় মাথায় রাখবা, যার সাথে কোণ থাকবে সেটা কি হবে? আনুভূমিক উপাংশ। তাহলে ও এক্স বরাবর যেহেতু বলের উপাংশ চাইছে, ও এক্স বরাবর এখানে কোণ নাই, তাহলে এটা কি হবে? উলম্ব উপাংশ হয়ে যাবে। ও এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো আর সাইন থিটা। আর এর মান এখানে 20 বসাও এবং থিটার মান 31 বসে, তাহলে যে অ্যান্সারটা পাবা এটাই হলো এর অ্যান্সার। এখন দেখো পরে এমসিকিউটা, 10 নিউটন বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই এর মান কত হবে? এই এমসিকিউটা কিভাবে করবা তোমরা? ও ওয়াই এর মান যখন বের করতে বলবে, ও ওয়াই ইকুয়াল তোমরা লিখবা √10² মাইনাস 4²। এখানে যে অ্যান্সারটা পাবা এটাই হবে এর অ্যান্সার। তো দেখো পরবর্তী টাইপ এবার একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলবো আমরা? যে ভেক্টরের মান 1 একক তাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। এক্স ওয়াই ও জেড বরাবর একক ভেক্টর কি হবে? আই জে কে হবে। এখন দেখো পি একটি ভেক্টর হলে পি বরাবর একক ভেক্টর কি হবে? এটা ইকুয়াল পি এবং পি এর মান, এটাই হবে একক ভেক্টর পি এর। এখন একটা এমসিকিউ দেখো তোমরা, এখানে হাফ আই প্লাস হাফ জে প্লাস এম কে। এখন এম এর মান কত? এই প্রশ্ন বলছে একটি একক ভেক্টর হলে এম এর মান কত হবে। এম এর মান কিভাবে বের করবা? এটা পুরাটার উপরে রুট দিয়ে স্কোয়ার করে এর মানটা যেটা হবে সেটাই হবে এম এর মান। এবার দেখো আরেকটা প্রশ্ন, আই মাইনাস জে প্লাস কে ডিভাইডেড √3 হলে ভেক্টর একটি কি হবে? কি ভেক্টর হবে? এই ভেক্টরটা কিভাবে বের করবা তোমরা? এটা তোমরা করবা হলো, আই এর মান এখানে যেহেতু কিছু নাই এই জন্য 1√3, এটা স্কোয়ার করে দিবা প্লাস 1/√3 স্কোয়ার করে দিবা, তারপর প্লাস দিয়ে 1/√3 স্কোয়ার করে দিবা। তো এখান থেকে তোমরা কি পাবা? এটার মান পাবা 1। এটার মান কি পাবা? 1, অর্থাৎ এটা হলো একক ভেক্টর। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে শূন্য ভেক্টর, শূন্য বা নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা নাল ভেক্টর বলবো। দেখো এবার পরবর্তী টাইপটি লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টরে এখানে যে দুটো সিকিউ দিয়েছে এই দুটো সিকিউ ভালো করে দেখিও তোমরা। যে ওকে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব একক ভেক্টর কোনটি? সেই তলের লম্ব একক ভেক্টর কোনটি? এটা মনে রাখবা। এখানে যে দুইটা দেয়া থাকবে, অর্থাৎ জে কে অথবা আই জে যাই দেয়া থাকুক না কেন, এখানে যে দুইটা দেয়া থাকবে ওই দুইটাই হবে ওই তলের লম্ব একক ভেক্টর। অর্থাৎ এখানে কি হবে? জে ক্রস কে হবে। কি হবে? জে ক্রস কে। এখন আরেকটা দেখো, আই ও জে যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর কোনটি? তাহলে এটা ইকুয়াল আমরা এখানে কি পাবো? প্লাস মাইনাস আই ক্রস জে, প্লাস মাইনাস আই ক্রস জে, অর্থাৎ এটার অ্যান্সার হবে এটা। দেখো আমরা এবার যে এমসিকিউ টাইপটি দেখবো সেটি হচ্ছে আপেক্ষিক বেগ। এখানে দেখো আপেক্ষিক বেগের ক্ষেত্রে তোমরা কি করবে? এটা সব থেকে ইজি ফর্মুলা, tan থিটা ইকুয়াল ভি বাই ইউ। এখানে ভিটা কি? এখানে ভিটা হচ্ছে যে ব্যক্তির বেগ দেওয়া থাকবে সেটি, এবং ইউটা কি? ইউ হবে বৃষ্টির বেগ।
এটা ভালো করে লিখে নাও তোমরা, tan থিটা ইকুয়াল ভি বাই ইউ। ভিটা হচ্ছে এখানে ব্যক্তির বেগ এবং ইউটা হচ্ছে বৃষ্টির বেগ। তো দেখো এখানে একটা ম্যাথ দেখা যাক। 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পড়ছিল এবং একজন ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল। বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। এটা কিভাবে করবে? এটা একবারেই ইজি। দেখো এখানে তোমরা লিখবা tan থিটা ইকুয়াল দেখো এখানে ব্যক্তির বেগ কত ছিল? ব্যক্তির বেগ ছিল এখানে 4 মিটার পার সেকেন্ড। কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখবো 4 মিটার এবং নিচে কি লিখবা? এখানে বৃষ্টির বেগ, বৃষ্টি কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 6 লিখবা, অর্থাৎ থিটা ইকুয়াল তোমরা এখানে বের করবা tan ইনভার্স 2/3। এটা ক্যালকুলেটরে চাপলে যা আসবে সেটাই হবে এর অ্যান্সার। দেখো আমরা এবার যে টাইপটি সলভ করব সেটা হচ্ছে ডট গুণফল ও ক্রস গুণফল। ডট গুণফলের ক্ষেত্রে আমরা দেখো কি ডট গুণফলের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো, দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কখন? যখন ডট গুণফলটা শূন্য হবে। যদি এখানে ডট গুণফল শূন্য হয় তাহলে দুটি ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে। এবং ভেক্টর গুণন মেনে চলবে কি কি সূত্র? বিনিময় সূত্র ও বন্টন সূত্র। এই দুটো খুব ভালো করে মুখস্থ রাখবা। বিনিময় সূত্র, বন্টন সূত্র ভেক্টর গুণন মেনে চলবে। এবার দেখো নিচে একটা ম্যাথ সলভ করা যাক শর্টকাট পদ্ধতিতে। এখানে যেটা দেওয়া আছে a ইকুয়াল 2i প্লাস 3j ও b ইকুয়াল mi মাইনাস 2j। m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এই i এর সাথে i গুণ করে দাও, j এর সাথে j গুণ করে দাও। তাহলে এটা আমরা সলভ করব কিভাবে? এখানে 2m মাইনাস 6 ইকুয়াল কি 0 হবে। তাহলে m ইকুয়াল কত হবে? m ইকুয়াল 3, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 3। জিনিস তোমরা মনে রাখবা অবশ্যই, i ক্রস k ইকুয়াল i ক্রস j ইকুয়াল কি হবে? k হবে j ক্রস k ইকুয়াল i হবে এবং k ক্রস i ইকুয়াল j হবে। আর ক্রস গুণফল বন্টন সূত্র মানবে। ক্রস গুণফল কোন সূত্র মানবে? ক্রস গুণফল বন্টন সূত্র মেনে চলবে, কিন্তু বিনিময় সূত্র মেনে চলবে না। এবার দেখো এখানে যে ম্যাথটা আছে i ইন্টু কে ক্রস জে ইকুয়াল কত হবে? এটা আমরা কিভাবে সলভ করব? এখানে দেখো i যেটা দেয়া আছে i এবং কে ক্রস জে ইকুয়াল আমরা লিখতে পারবো হলো মাইনাস i। কি লিখতে পারবো? মাইনাস i। তাহলে এটা কি হবে? -1 হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে খ নাম্বার -1। দুটি ভেক্টরের ডট ও ক্রস গুণফল সমান হলে মধ্যবর্তী কোণ কত? এটা অবশ্যই মুখস্থের মতোই রাখবা। দুটি ভেক্টরের ডট ও ক্রস গুণফল যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। কত হবে? 45 ডিগ্রি। দেখো ক্ষেত্রফল ও আয়তন সম্পর্কিত এই কয়েকটা সূত্র অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ চলে আসে। তো দেখো ত্রিভুজের সহিত বাহু যদি পি ও কিউ হয় তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে? তাদের ক্ষেত্রফলটা কি হবে? হাফ পি ক্রস কিউ হবে। এখানে হাফ পি ক্রস কিউ। তারপর একটি সামুদ্রিকের বাহু যদি পি ও কিউ দেওয়া থাকে, সামুদ্রিকের ক্ষেত্রে পি ও কিউ দেওয়া থাকলে সেটা হবে পি ক্রস কিউ হবে, পি ক্রস কিউ হবে। এবং একটি সামুদ্রিকের কর্ণদ্বয় যদি দেওয়া থাকে, একটা জিনিস মনে রাখবা, সামুদ্রিকের কর্ণ আর ত্রিভুজের সহিত বাহুর সূত্রটা কিন্তু একই, হাফ পি ক্রস কিউ হবে। আরেকটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউটা প্রায় সময় তোমাদের চলে আসে সেটা হলো এইটা, কখন সমতলীয় হবে? কখন সমতলীয় হবে? এ ডট বি ক্রস সি বা সি ডট এ ক্রস বি অথবা বি ডট সি ক্রস এ হলে ভেক্টর কি হবে? সমতলীয় হবে। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা তোমরা। ভেক্টর কখন সমতলীয় হবে? যখন এই তিনটা শর্ত মেনে চলবে, অর্থাৎ যে কোনো একটা দেয়া থাকবে তখন সেটা কি হবে? ভেক্টর সমতলীয় হবে। দেখো এবারে যে টাইপটি করবো আমরা সেটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ ও উপাংশ। তোমাদেরকে আগেই বলেছিলাম তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, আর এই টাইপগুলো যদি লিখে লিখে পড়ো তাহলে একদম ভালো করে তোমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে। যারা এখন পর্যন্ত ওইরকম কিছু পড়ো নাই তাদেরও খুব ভালোভাবে এমসিকিউ শেষ হয়ে যাবে। দেখো এ ইকুয়াল আই প্লাস জে প্লাস কে এবং বি ইকুয়াল দেওয়া আছে 2i প্লাস 2j প্লাস 2k হয়, তাহলে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত হবে? বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটা আমরা কিভাবে করব? এইটা যে বি বরাবর যেটা বরাবর থাকবে বা যেটার উপর থাকবে সেটা সবসময় কি থাকবে? নিচে থাকবে। বিটাকে তোমরা কি করবা? নিচে দিয়ে দিবা, এখানে নিচে দিয়ে দিবা। তাহলে এটা হবে এ কস থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বি এর মান হবে। বি এর কি হবে? মানটা বের করতে হবে। তাহলে এ ডট বি, এ এবং বি তোমরা ডট গুণফল করবা এবং বি এর মানটা বসাই দিলে অ্যান্সার এটা হবে √3। তোমরা অ্যান্সারটা অবশ্যই কিভাবে বের করলে এটা কমেন্টে জানাই দিবা। তারপর দেখো পি ইকুয়াল আই প্লাস 2j মাইনাস 3k ভেক্টরটির
ওয়াই জেড তলের মান কত। যখন বলবে ওয়াই জেড বা এক্স ওয়াই এরকম যদি কোনো তল নির্দিষ্ট করে দেয় তাহলে তোমরা কি করবা, এখানে দেখো কোন কোন তল দেওয়া আছে, ওয়াই এবং জেড দেওয়া আছে। তাহলে ওয়াই এর মান কত, এখানে ওয়াই অক্ষের দিকে মানটা হলো 2j এবং জেড অক্ষের দিকে মানটা হলো 3k। তাহলে এটা কিভাবে বের করবা তোমরা, এখানে যে দুটা তল চাবে ওই দুটা জাস্ট রুট দিয়ে স্কোয়ার করে দিলেই বের হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমরা মানটা বের করবা ওয়াই পি ওয়াই জেড ইকুয়াল রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। অর্থাৎ এটার মান যেটা পাবা সেটাই হবে এটার অ্যান্সার। এখানে দেখো টাইপ 10-এ আমরা যেটা লিখছি ডাইভারজেন্স ও কার্ল। ডাইভারজেন্স ও কার্লের এখানে যে কয়েকটা জিনিস তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সেটি লিখে দিয়েছি। ডাইভারজেন্স যখন শূন্য হবে, ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি কি হবে, সলিনয়েডাল হবে। ভেক্টরটি সলিনয়েডাল হবে। কার্ল শূন্য হলে ভেক্টরটি কি হবে, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। কার্ল এর ডাইভারজেন্স যখন কার্লের ডাইভারজেন্স কি হবে, কার্লের ডাইভারজেন্স সবসময় শূন্য হবে এবং গ্রেডিয়েন্টের কার্ল কি হবে, গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে। এখান থেকে আর একটা টপিকস যেটা তোমাদেরকে পড়তে হবে, কোনটি ভেক্টর রাশি এবং কোনটি স্কেলার রাশি। ভেক্টর এবং স্কেলার রাশি কি কি সেটা একটু তোমরা দেখে নেবে, স্কেলার ও ভেক্টর রাশি। তো এটা কিভাবে তোমরা মনে রাখতে পারো ভেক্টর ও স্কেলার রাশিগুলো সেটি আমি লিখে দিচ্ছি। দেখো ভেক্টর রাশি চেনার উপায়, ভেক্টর রাশিগুলো মনে রাখলেই তোমরা স্কেলার রাশিগুলো এমনিতেই দাগাইতে পারবা। তো ভেক্টর রাশি কি কি, তার আগে স্কেলার রাশি কাকে বলবো, স্কেলার রাশি হলো যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে আমরা কি বলবো, স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কি, যার মান ও দিক উভয়ে আছে। এখন দেখো ভেক্টর রাশিগুলো কিভাবে মনে রাখবো আমরা, হবে সব প্রিয়তম, ভবের সব প্রিয়তম ভাসে প্রেমে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে ভেক্টর রাশি আর কখনোই তোমাদের ভুল হবে না। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ প্রায় সময় চলে আসে, কোনটি ভেক্টর রাশি। এখানে ভতে কি বোঝাবে, ভতে ভরবেগ বোঝাবে। তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, ভতে ভরবেগ, বেতে কি বোঝাবে, বেগ বোঝাবে, দন্তের সাথে স্মরণ, বতে বল, প্রতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক। অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবা, এখানে যে ভ্রামক আছে এই ভ্রামকের ক্ষেত্রে জড়তার ভ্রামক ব্যতীত, জড়তার ভ্রামকটা কি রাশি হবে, জড়তার ভ্রামকটা হবে স্কেলার রাশি। জড়তার ভ্রামকটা স্কেলার রাশি হবে। তাহলে জড়তার ভ্রামক ব্যতীত, জড়তার ভ্রামক এটা কি রাশি, স্কেলার রাশি হবে। আর দন্ত সদে কি বুঝাবে, সান্দ্রতা। দন্ত সদে সান্দ্রতা। তোমরা যদি এই কয়েকটা তোমরা এই ছন্দটা যদি মনে রাখতে পারো তাহলে কোনটা ভেক্টর রাশি এটা আর কখনোই তোমাদের ভুল হবে না। আর এখানে ব্যতিক্রম একটার মধ্যে মনে রাখবা, জড়তার ভ্রামক, শুধু জড়তার ভ্রামকটাই কি রাশি হবে, স্কেলার রাশি হবে। এবার আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ। তো দেখো নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ শুরুতে তোমাদের মৌলিক বল কয়টি সেটি জানতে হবে। মৌলিক বল কয়টি, মৌলিক বল হলো 4টি। এই 4টি মৌলিক বল থেকে তোমাদের এমসিকিউতে প্রায় সময় কি কি চলে আসে সেটা এখানে লিখে দিয়েছে, অবশ্যই খাতায় লিখে নিবা তোমরা। সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলে বাহক কণা কোনটা হবে, বাহক কণা হলো গ্লুয়ন বা মেসন। আর এটা কি করবে, এটা প্রোটন ও নিউট্রনকে, পিতে প্রোটন বোঝাবে আর এনতে নিউট্রন বোঝাবে, প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করবে। কি গঠন করবে, নিউক্লিয়াস গঠন করবে। তারপর দেখো তাড়িৎ চৌম্বকীয় বল, যেটা তাড়িৎ চৌম্বকীয় বল থেকে বলের বাহক কণা কি হবে, ফোটন হবে। বাহক কণাটা ফোটন হবে। এখানে ইলেকট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ করে কি গঠন করবে, পরমাণু গঠন করবে। তারপর দুর্বল নিউক্লিয় বল, যেটা দুর্বল নিউক্লিয় বল থেকে, দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা কি হবে, ডাব্লুজেড বোসন হবে। কি হবে, ডাব্লুজেড বোসন। এখানে নিউক্লিয়াসের বিটা ক্ষয়ের জন্য দায়ী। এটা তোমাদের প্রায় সময় প্রশ্ন চলে আসে, নিউক্লিয়াসের বিটা ক্ষয়ের জন্য দায়ী কে। নিউক্লিয়াসের বিটা ক্ষয়ের জন্য দায়ী হলো দুর্বল নিউক্লিয় বল। আর মহাকর্ষ বলের বাহক কণাকে গ্রাভিটন কণা, মহাকর্ষ বলের বাহক কণা গ্রাভিটন কণা। তারপর আমরা যেটা পড়বো সেটা হলো নিউটনের ল। এখন নিউটনের ল থেকে তোমাদের কি ধরনের এমসিকিউ আসে, যেমন নিউটনের ফার্স্ট ল যেটা আছে, নিউটনের ফার্স্ট ল। তোমরা যদি এই লাইনগুলো ভালো করে পড়ে যাও তাও এমসিকিউ কমন পাবে। নিউটনের ফার্স্ট ল যেটা আছে এখান থেকে আমরা কিসের কিসের ধারণা পাই, নিউটনের ফার্স্ট সূত্র থেকে আমরা ধারণা পাবো বল ও জড়তা। এটা ভালো করে মুখস্থ করে নিবা, বল ও জড়তা, বল ও জড়তা। নিউটনের ফার্স্ট সূত্র থেকে আমরা ধারণা পাবো বল ও জড়তা।
এবার দেখো বলের ঘাত ও ঘাত বল। বলের ঘাত বলতে কি বোঝাবে? বলের ঘাত বোঝাবে এখানে তোমার ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলতে পারি? বলের ঘাত বলতে পারি। বা এখানে সময় এবং প্রযুক্ত বলের যে গুণফল তাকে আমরা কি বলতে পারি? বলের ঘাত। তো বলের ঘাতের এককটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, কারণ এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। এনএস বা কেজি মিটার পার সেকেন্ড, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। আর ঘাত বল, ঘাত বলটা কি? ঘাত বল হলো খুব অল্প সময়ে যদি কোনো বল প্রযুক্ত হয়, বড় মানের বল প্রযুক্ত হয়, তাহলে আমরা কি তাকে কি বলবো? ঘাত বল বলবো। তো এখানে তোমাদের আরেকটা এমসিকিউ মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে নিউটনের থার্ড ল থেকে। নিউটনের থার্ড ল অর্থাৎ তৃতীয় সূত্র থেকে। এটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত? ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত? ক্রিয়া ও প্রতিক্রিয়া, অর্থাৎ নিউটনের থার্ড ল যেটা, প্রত্যেক ক্রিয়াতেই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে, তাই না? তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত? দেখো এখানে থার্ড লতেই বলা আছে প্রত্যেক ক্রিয়াতেই সমান এবং বিপরীত, যেহেতু বিপরীত কথাটা উল্লেখ আছে, তাই এটা কি হবে? কোণের মানটা কত হবে? 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণের মান কত? 180 ডিগ্রি। দেখো আমরা এবার যে টপিকসটি বলবো সেটা হচ্ছে ভরবেগ সম্পর্কিত। ভরবেগ কাকে বলে? ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। তো ভরবেগের একক এবং মাত্রাটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে জেনে নিবা। এখানে ভরবেগের এককটা কি? ভরবেগের এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের এককটা কেজি মিটার পার সেকেন্ড এবং মাত্রা কি হবে? মাত্রা হবে ml t ইনভার্স 1। মাত্রা ml t ইনভার্স 1 হবে। তো ভরবেগ এখানে দেখো গতিশক্তি ই কে বা কে দ্বারা প্রকাশ করতে পারো তোমরা। কে ইকুয়াল আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার জানি। তো এটাকে লেখা যাবে এম স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড 2m। তো এখানে আমরা পাবো পি স্কয়ার বাই 2m, অর্থাৎ ভরবেগের যে ফর্মুলাটা আসছে সেটা হলো পি স্কয়ার বাই 2m। তো পি ইকুয়াল কি লিখতে পারবো? রুট ওভার 2m কে লিখতে পারবো আমরা। এবার নিচে দুটি ম্যাথ দেখা যাক। এখানে কোনো বস্তুর গতিশক্তি দেওয়া আছে কত? 300%। তাহলে এর ভরবেগ কত বৃদ্ধি পাবে? এর ভরবেগটা আমরা কিভাবে বের করব? সেটা হলো দেখো পি ইকুয়াল রুট 2m কে, এটা যে ফর্মুলা লিখছিলাম এখান থেকে আমরা লিখতে পারবো p2 ডিভাইডেড p1 ইকুয়াল রুট k2 ডিভাইডেড k1। এখান থেকে আমরা পাবো p2 ইকুয়াল 2p1, অর্থাৎ 100%। কত পার্সেন্ট বৃদ্ধি হবে? 100%। এখন নিচের যে ম্যাথটা আছে সেটি দেখো। 1 কেজি ও 9 কেজি ভরের দুটি বস্তু যদি গতিশক্তি সমান হয় তাহলে এর ভরবেগের অনুপাতটা কত হবে? ভরবেগের অনুপাত। তাহলে ভরবেগের সাথে এখানে ভরের যে সম্পর্ক সেটা কি? ভরবেগের সাথে ভরের সম্পর্কটা হচ্ছে পি সমানুপাতিক রুট এম। পি সমানুপাতিক রুট এম। তাহলে ভরবেগ ভরের বর্গমূলের কি হবে? সমানুপাতিক হবে। যদি সমানুপাতিক হয় তাহলে এটাকে শুধু রুট করে দাও, 1 ডিভাইডেড রুট 9 করে দাও, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ 1:3 বা 1/3 আসবে। এটা অ্যান্সারটা কি হবে? 1/3। তাহলে এরপর দেখো গতিশক্তি ও ভরবেগের লেখচিত্র। গতিশক্তি ও ভরবেগের লেখচিত্র তোমরা নিশ্চয়ই জানো এটা কি হবে? এটা হবে পরাবৃত্তের ন্যায়। কার ন্যায় হবে? পরাবৃত্তের লেখচিত্র যেরকম, গতিশক্তি ও ভরবেগের লেখচিত্রটাও ঠিক সেরকমই হবে। দেখো রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিং এর এখানে উলম্ব তলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা কি? আর সাইন থিটা ইকুয়াল এম বি স্কয়ার ডিভাইডেড আর, এবং আনুভূমিক তল বরাবর যেটা আর কস থিটা ইকুয়াল এম জি। তাহলে রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা লিখতে পারবো সেটা কি? tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি। এটা কিন্তু তোমাদের সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই ফর্মুলাটা খুব ভালো করে মাথায় রাখবা। tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি। তো একটি গাড়ি যখন নিরাপদে বাঁক নিবে, এই বাঁক নেওয়ার ক্ষেত্রে শর্তটা কি? শর্ত হলো ভি লেস দেন ইকুয়াল মিউ আর জি। মিউটা কি? এখানে মিউটা হচ্ছে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক। মিউটা কি? রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক। আর এখানে উপরে হাফ, বা তোমরা এটাও লিখতে পারো এখানে ভি লেস দেন ইকুয়াল রুট ওভার মিউ আর জি। তোমরা এটাও লিখতে পারো এখানে। তো এবার একটা ম্যাথে দেখা যাক। এখানে একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণ উৎপন্ন করবে? তোমাদের কোণের মানটা বের করতে হবে। তাহলে এটা তোমরা কিভাবে করবে? এখানে রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে tan থিটা ইকুয়াল আমরা কি জানি? ভি স্কয়ার ডিভাইডেড আর জি। তাহলে এখানে থিটা ইকুয়াল কি লেখা যাবে? থিটা ইকুয়াল লেখা যাবে tan ইনভার্স ভি স্কয়ার ডিভাইডেড আর জি। ভি এর মান এখানে কত বসাবো? ভি এর মান বসাবো হলো 5।
এবং আর এর মান কত 500 বসাই দিবা এবং জি এর মান কত 9.8 বসাই দেওয়ার পর যা আসবে সেটাই হলো অ্যান্সার এখানে। তাহলে থিটা ইকুয়াল কি লিখতে পারবো, tan ইনভার্স 5 ডিভাইডেড 500 ইন্টু 9.8। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখা যাক রাস্তার ব্যাংকিং নির্ভর করে, এটা তোমাদের বহুপদী প্রশ্ন, বাঁকের ব্যাসার্ধের ওপর, তারপর গাড়ির ভরের ওপর, ব্যাংকিং কোণের ওপর। এখানে কি হবে, এখানে প্রশ্নে দেওয়া আছে 1 ও 2, 2 ও 3, 1 ও 3 এবং 1, 2 ও 3। এটা তোমরা কমেন্টে জানাও কি হবে অ্যান্সার। তাহলে দেখো এটা অ্যান্সারটা কি হবে, এখানে বাঁকের ব্যাসার্ধের ওপর, বাঁকের ব্যাসার্ধের ওপর আর কি রাস্তার ব্যাংকিং কোণের ওপর। এখানে কিন্তু কখনোই গাড়ির ভরের ওপর নির্ভর করবে না, রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভর করবে না, গাড়ির ভরের ওপর কখনোই নির্ভর করবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখতেই পাচ্ছ বোর্ডে কিছু ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলাগুলো যদি ভালো করে মনে রাখো তোমরা তাহলে তোমাদের সিকিউতে অনেকটা হেল্প হবে এখানে। তো দেখো এখানে যেটা আছে প্রথমে কৌণিক বেগ ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওমেগা ইকুয়াল ডি থিটা বাই ডিটি। এখন এখানে ওমেগা দ্বারা কি বুঝাবে, কৌণিক বেগ। এই ওমেগা ইকুয়াল সবচেয়ে বহুল পরিচিত তোমাদের সূত্র এটা। ওমেগা ইকুয়াল কি লিখতে পারবো, 2 পাই বাই টি ইকুয়াল 2 পাই এন ইকুয়াল 2 পাই এন বাই টি লিখতে পারবো। তো এখানে থেকে যেটা তোমাদের জানতে হবে এর একক এবং মাত্রা, এককটা প্রায় সময় পরীক্ষায় চলে আসে। এককটা কি, রেডিয়ান পার সেকেন্ড এবং মাত্রা কি টি ইনভার্স 1 হবে, টি ইনভার্স 1 হবে। তারপর রৈখিক বেগ ইকুয়াল ভি ইকুয়াল কি লিখতে পারবো, ওমেগা আর, এবং রৈখিক ত্বরণ এ ইকুয়াল লিখতে পারবো আলফা আর। তারপর জড়তার ভ্রামক, তোমাদের অনেকে এই টপিক্সটা এড়িয়ে যাও জড়তার ভ্রামকের অনেকগুলো সূত্রের কারণে। আমি এখানে যে কয়েকটা সূত্র লিখে দিয়েছি জড়তার ভ্রামকের, এর বাহির থেকে আসবেন না। তাহলে দেখো জড়তার ভ্রামকে আই ইকুয়াল কি জানি আমরা, আই এম আর স্কোয়ার জানি, আই ইকুয়াল এম আর স্কোয়ার। এখন জড়তার ভ্রামক যখন তোমার এখানে সরল দণ্ড দেওয়া থাকবে, কোনো একটা সরল দণ্ড যদি এরকম কোনো একটা দণ্ড দেওয়া থাকে সরল দণ্ড, সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে ভর কেন্দ্রগামী যদি হয়, ভর কেন্দ্রগামী হলে আই ইকুয়াল আমরা কি লিখতে পারি 1/12 ml স্কোয়ার। এবং সেটা যদি প্রান্ত বিন্দুগামী হয়, কি বিন্দুগামী, প্রান্ত বিন্দুগামী হয়, তখন আমরা আই ইকুয়াল লিখতে পারবো 1/3 ml স্কোয়ার। এখন পরবর্তী যে সূত্রটা জানবো সেটা হলো বৃত্তাকার চাকতির ক্ষেত্রে। এখান থেকে জাস্ট একটা ফর্মুলা মনে রাখলে হবে, বৃত্তাকার চাকতি যদি ভর কেন্দ্রগামী হয় তাহলে আমরা আই ইকুয়াল হাফ এম আর স্কোয়ার লিখতে পারবো। অর্থাৎ বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামীর এই ফর্মুলাটা খুব ভালো করে তোমরা মাথায় রাখবা। তারপর নিরেট চোঙ, এটা প্রায় সময় তোমাদের এমসিকিউতে চলে আসে। নিরেট চোঙ দিয়ে এটা ভর কেন্দ্রগামী হলে জড়তার ভ্রামকটা কি হবে, আই ইকুয়াল হাফ এম আর স্কোয়ার। এটা এবং বৃত্তাকার চাকতির যে ফর্মুলাটা আছে দুটো কিন্তু একই, এই জন্য এই দুটো একইভাবে তোমরা মনে রাখতে পারো। এই কয়েকটা যদি এইখান থেকে পড়ো, এখান থেকে যেগুলো এমসিকিউ আসবে সবগুলোই তোমরা পারবা। দেখো এখানে যেটা দেওয়া আছে, একটি চাকার জড়তার ভ্রামক 5 × 10⁻³ কেজি মিটার স্কোয়ার এবং এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। চাকাটি 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ কি বের করতে হবে, কৌণিক ত্বরণ বের করতে হবে। তো কৌণিক ত্বরণ বের করার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি, এখানে তোমাদেরকে আলফা বের করতে হবে। কি বের করতে হবে, আলফা। আলফা ইকুয়াল তোমাদেরকে এখানে লিখে নিতে হবে ওমেগা নট ডিভাইডেড টি। তো তার আগে ওমেগার মানটা বের করতে হবে। ওমেগার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি, ওমেগার ক্ষেত্রে আমরা জানি হলো এখানে 2 পাই এন। ওমেগার ক্ষেত্রে কি জানি, 2 পাই এন ডিভাইডেড টি। তাহলে এখানে এন এর মানটা কি হবে, এন এর মানটা হবে 20। এন এর মানটা কি হবে 20। তো দেখো এখানে ওমেগা নট ইকুয়াল 20 × 2 পাই। এখন এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর এখানে আলফা ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো ওমেগা নট ডিভাইডেড টি। তাহলে 4 পাই ডিভাইডেড 20 করলে আমরা কত পাবো, 2 পাই। অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে 2 পাই। তারপর দেখো জড়তার ভ্রামকের একক ও মাত্রা, এটা প্রায় সময় তোমাদের এমসিকিউতে চলে আসে। জড়তার ভ্রামকের একক ও মাত্রা কোনটি, তাহলে একক কি হবে কেজি মিটার স্কোয়ার এবং মাত্রাটা কি হবে ml স্কোয়ার। জড়তার ভ্রামক নির্ভর করবে কোন কোন বিষয়ের উপর, সেটি অবশ্যই ভালো করে মনে রাখবা তোমরা, কারণ এটা বহুপদীতে প্রায় সময় চলে আসছে। তো জড়তার ভ্রামকটা নির্ভর করবে কিসের উপর, ভরের উপর, ঘূর্ণন অক্ষ এবং ভরের বিন্যাসের উপর। এই তিনটি বিষয়ের উপর জড়তার ভ্রামকটা নির্ভর করবে। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো এই উদ্দীপকটা যদি ভালোভাবে দেখো তোমরা, এখান থেকে তোমাদের সিকিউ কমপ্লিট হয়ে যাবে।
এক 1.5 মিটার রশির সাথে যুক্ত 0.25 কেজি ভরের একটি বল 15 মিটার পার সেকেন্ড সমবেগে একটি উলম্ব তলে ঘোরানো হচ্ছে। তো এখান থেকে কি কি তোমাদের এমসিকিউ চলে আসে? এখানে আসে রশির সর্বোচ্চ সুতার টান নির্ণয় করো। কি আসে? রশির সর্বোচ্চ সুতার টান। তো যখন সর্বোচ্চ সুতার টান থাকবে তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করবো টি ইকুয়াল mv স্কয়ার ডিভাইডেড আর মাইনাস mg। এখানে দেখো সবগুলোর মান দেয়া আছে। এম এর মান কত? এখানে এম এর মান হচ্ছে 0.25, এম এর মান 0.25। তারপর ভি এর মান কত হবে? ভি এর মান হবে 15, অর্থাৎ 15 স্কয়ার। নিচে আর এর মান কত হবে? 1.5 মাইনাস 0.25 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমাদের রশির সর্বোচ্চ সুতার টান। এখন এখান থেকে সর্বনিম্ন যদি সুতার টান আসে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? সর্বনিম্নের ক্ষেত্রে জাস্ট তোমরা এখানে মাইনাসের জায়গায় কি দিবা? প্লাস দিবা। টি ইকুয়াল mv স্কয়ার ডিভাইডেড আর প্লাস mg। এখানে মানগুলো বসাই দিলেই তোমরা এটা পেয়ে যাবে। তো এখান থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে, উলম্ব তলের মধ্যখানে সুতার টান কত? যদি উলম্ব তলের কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবা? সেই ক্ষেত্রে এখানে কস থিটাটা বসাই দিবা। এই থিটার মানটা কি হবে? 90 হবে। কিসের জন্য? কারণ উলম্ব তলের কথা বলছে, উলম্ব দিকে কোণের মানটা হবে 90। তারপর দেখো তোমাদের প্রায় সময় এমসিকিউতে এটাও চলে আসে, টর্কের একক ও মাত্রা কোনটি? এটা বহুপদীতে চলে আসছে। তো এখানে একক, এই একক তিনটা অবশ্যই মাথায় রাখবে তোমরা, নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার এবং ফিট পাউন্ডাল। আর এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2। এবার আমরা শুরু করব কাজ, শক্তি ও ক্ষমতা। তো প্রথমে আমরা দেখি কাজ সম্পর্কে তোমাদের কি কি এমসিকিউ আসতে পারে। এখানে কাজের ক্ষেত্রে যে ফর্মুলা দুটো আছে এই ফর্মুলা দুটো অবশ্যই পড়ে নিবা। ডাব্লিউ ইকুয়াল এফ এস, এবং কোণ দেয়া থাকলে কি হবে? ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা হবে। আর এখানে একক কি? কাজের একক হলো জুল অথবা নিউটন মিটার, এই দুটো অবশ্যই মাথায় রাখবা। আর মাত্রাটা হলো ml স্কয়ার টি ইনভার্স 2। তোমরা অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবা, কারণ এর বাহিরে কোনো এমসিকিউ আসার সম্ভাবনা নাই। এখন দেখো ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের ক্ষেত্রে এই কোণের মানটা অবশ্যই মনে রাখবা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন 90। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে? 90 থেকে 180 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 90 লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 180 ডিগ্রি হবে। আর কাজ কি রাশি হবে? কাজ অবশ্যই কি রাশি? কাজ হলো স্কেলার রাশি। আর কাজের অভিকর্ষীয় এককটা কি হবে? এটাও মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে তোমাদের। কাজের অভিকর্ষীয় এককটা হবে কেজি মিটার। এরপর দেখো ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ, এই তিনটা কোণের মান অবশ্যই তোমরা মনে রাখবা, কারণ এই তিনটা থেকে এমসিকিউ প্রায় সময় চলে আসে। এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। তো এখানে শূন্য কাজ কখন হবে? শূন্য কাজ কখন হবে সেটা দেখো। শূন্য কাজ হইতে গেলে কোণের মান কত হইতে হবে? শূন্য কাজ হইতে গেলে কোণের মান হইতে হবে 90 ডিগ্রি, কারণ কি? cos 90 মান হলো 0, cos 90 মান 0। আর ধনাত্মক কাজ কখন হবে? ধনাত্মক কাজ হইতে গেলে কোণের মান হইতে হবে 0 ডিগ্রি, কারণ কি? cos 0 ডিগ্রির মান হলো 1। আর ঋণাত্মক কাজ হইতে গেলে কোণের মান কত হইতে হবে? 180 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কত হবে? -1। এরপর দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। একজন লোক 40 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকলো, কাজের পরিমাণ কত? এই ম্যাথটা অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাই দাও। এখন দেখো এই ম্যাথটা সলভ করে দিচ্ছি তোমাদেরকে। একজন লোক 40 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে আছে। এখন 2 মিনিট যদি দাঁড়িয়ে থাকে, এখন দাঁড়িয়ে থাকলে কি তার স্মরণ ঘটবে? আর স্মরণ যদি না ঘটে তাহলে কি কাজ হবে? স্মরণ না ঘটলে অবশ্যই কাজ হবে না, কারণ কাজ কাকে বলে? বল এবং স্মরণের উপাংশের গুণফল, অর্থাৎ অবশ্যই স্মরণ ঘটতে হবে। যেহেতু এখানে লোকটি দাঁড়ায় আছে তাই এখানে কাজের পরিমাণটা কি হবে? শূন্য হবে। কাজের পরিমাণ হবে শূন্য। তাহলে ম্যাথ আর করতে হচ্ছে না, জাস্ট তোমরা প্রশ্ন দেখেই ম্যাথ দাগাইতে পারবা। এরপর দেখো কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তির উপপাদ্য যেটা, ডাব্লিউ ইকুয়াল হাফ এমভি স্কয়ার মাইনাস হাফ এমভি নট স্কয়ার। অর্থাৎ এখানে কাজটা কি? গতিশক্তি পরিবর্তনের সমান। কাজ কি হবে? গতিশক্তি পরিবর্তনের সমান। তোমাদের এমসিকিউ এরকম আসতে পারে, কাজ কিসের সমান? কাজ শক্তি উপপাদ্য থেকে কাজটা কিসের সমান বা কৃত কাজটা কিসের সমান হয়? এটা হলো গতিশক্তি বা গতিশক্তি পরিবর্তনের সমান। তারপর দেখো এখানে নিচে আরেকটি ম্যাথ দেওয়া আছে। 1 কেজি ভরে একটি হাতুড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি পেরেকের মাথায় আঘাত করলো, এতে পেরেকের স্মরণ
2 সেন্টিমিটার হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণটা কি হবে, এটা কিভাবে করবা? দেখো, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি? W ইকুয়াল হাফ mv স্কয়ার। W ইকুয়াল হাফ mv স্কয়ার। এখানে এম এর মান কত? এম এর মান হলো 1 কেজি, এম এর মান 1 কেজি। আর ভি এর মান কত? ভি এর মান হলো 10। তাহলে বসাই দাও এখানে 1 ইন্টু 10 স্কয়ার, অর্থাৎ এখানে ডাব্লিউর মান কত হবে? 50 হবে। ডাব্লিউর মান হবে 50। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো, আমরা এবার যে টাইপটি করব সেটি হচ্ছে শক্তি। এখন শক্তিটা কি? শক্তি এখানে হচ্ছে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। শক্তির একক ও মাত্রা এবং কাজের একক ও মাত্রা কি হবে? একই হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে গতিশক্তির মাত্রা কি? গতিশক্তির মাত্রা কি হবে? গতিশক্তির মাত্রা হবে শক্তির মাত্রা যাই তা। এখন গতিশক্তির মাত্রা তাহলে কি হবে? গতিশক্তির মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2। এটাই কি? এটাই তো শক্তির মাত্রা। আর বিভব শক্তির মাত্রা কি হবে? বিভব শক্তির মাত্রাও সেম, ml স্কয়ার টি ইনভার্স 2। আর শক্তির একক কি হবে? শক্তির একক হবে জুল। এখন বিভব শক্তি ইপি ইকুয়াল আমরা কি জানি? mgh। এখানে এমটা ভর, জি হলো ত্বরণ, এইচ হলো উচ্চতা। এবং গতিশক্তি ইকে ইকুয়াল কি জানি? হাফ mv স্কয়ার। এখানে এম হলো ভর আর ভি হলো বেগ। তাহলে দেখো এখানে ই এর সাথে ভি এর সম্পর্কটা কি? অর্থাৎ গতিশক্তির সাথে ভি এর সম্পর্ক ই কে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি কি হবে ভাইয়েরা? বেগের বর্গের সমানুপাতিক হবে। অবশ্যই এটা ভালো করে মাথায় রাখবা, কারণ এখান থেকে একটা সিকিউ প্রতিবাদ চলে আসে। তারপর দেখো স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি। স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি কি? ইউ ইকুয়াল হাফ কে এক্স এক্স স্কয়ার। এবং স্প্রিং এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি বা সূত্রটা, স্প্রিং এর ক্ষেত্রে সূত্র এফ সমানুপাতিক এক্স, এখানে সমানুপাতিক তুলে দিয়ে আমরা ধ্রুবক কি দিব? কে দিব। এ কে হলো স্প্রিং ধ্রুবক, এ কেটা কি? স্প্রিং ধ্রুবক। এবার আসো এই টপিকস থেকে কয়েকটা এমসিকিউ দেখে নেওয়া যাক তোমাদের পরীক্ষার জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ। তাহলে স্প্রিং ধ্রুবক 2 নিউটন পার মিটার এবং প্রসারণ যদি 1 মিটার হয় তাহলে বিভব শক্তি কত হবে? এখানে বিভব শক্তিটা বের করতে হবে। এটা কিভাবে করবা তোমরা? দেখো, এখানে স্প্রিং এর ক্ষেত্রে যে ফর্মুলাটা জানি সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, সেটা আমরা কি লিখতে পারবো? হাফ কে এক্স এক্স স্কয়ার লিখতে পারবো। এখানে হাফ দাও, তারপর এখানে কে এর মান দেখো কি হবে? কে হলো তোমার এখানে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের মান দেয়া আছে হলো 2, স্প্রিং ধ্রুবকের মান দেয়া আছে 2 এবং এক্স যেটা প্রসারণ, স্প্রিংটাকে প্রসারণ কত মিটার করা হয়েছে? 1 মিটার। তাহলে এখানে এক্স এর মান কি হবে? 1 স্কয়ার হবে। তাহলে 2 টু কেটে দাও, এটার অ্যান্সার কি হবে? 1 হবে। এটার অ্যান্সার হবে 1। তারপর দেখো কোনো স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত? এখানে কে এর মানটা বের করতে বলছে। দেখো, আমরা এই ফর্মুলা থেকে এখান থেকে কি কে এর মানটা বের করতে পারবো না? তাহলে দেখো কে ইকুয়াল আমরা কি লিখতে পারবো? কে ইকুয়াল লিখতে পারবো এফ বাই এক্স। এফ বাই এক্স লিখতে পারবো। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 5 এবং সেন্টিমিটারটাকে তোমরা কি করে নিবা? মিটার করে নিবা। তাহলে 5 ডিভাইডেড 0.1 ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? দেখো, আমি একটু আগে যেটা বললাম তোমাদেরকে, ইকে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তিটা বেগের বর্গের কি হবে? সমানুপাতিক হবে। এখানে কি বলছে? একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে তোমরা গতিশক্তির ক্ষেত্রে যে ফর্মুলাটা জানো সেটা বসাই দাও এখানে। ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার। এখানে ভরটা কি করবা? দ্বিগুণ। আর বেগটা কি করবা? বেগটাও দ্বিগুণ। তাহলে 2 এর উপর স্কয়ার হবে, অর্থাৎ এখানে তোমরা পাবা হলো 4। কি পাবা? 4 পাবা। অর্থাৎ একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে সেটা গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। দেখো, কোন গতিশীল বস্তুর বেগ 2/3 হলে গতিশক্তি কত গুণ হবে? অর্থাৎ একটা বস্তুর বেগ যদি 2/3 হয়, কত অংশ হয়? 2/3 হয়, তাহলে বেগটা গতিশক্তি কত গুণ হবে? তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি? বেগের বর্গের সমানুপাতিক গতিশক্তিটা। তাহলে এখানে 2/3 যেটা আছে সেটার উপর জাস্ট স্কয়ার করে দাও। 2/3 উপর কি করে দাও? স্কয়ার করে দাও। তাহলে কত হবে? 4/9 হবে। 4/9 হবে, অর্থাৎ গতিশক্তিটা কত গুণ? 4/9 গুণ। এরপর দেখো, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, কোনো গতিশীল বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তিটা কত গুণ হবে? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাই দাও।
দেখো এবার আমরা যে টাইপটি শিখবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। তোমরা এই টাইপের এমসিকিউ গুলো করতে খুব প্যারা খাও, কারণ এখানে তোমাদের সিকিউ এর মতো এত বেশি সময় থাকবে না। তোমরা খাতায় করে তারপর বের করবা, তাহলে অন্যান্য এমসিকিউ গুলো দাগানোর আর অতটা ভালো সময় পাবো না, কারণ এটা করতেই প্রায় 3-4 মিনিট চলে যাবে। তো এটা শর্টকাট কিভাবে তোমরা করতে পারো সেটা আমি দেখাই দিব। দেখো এখানে যে এমসিকিউটা আছে সেটা হলো এম ভরের একটি বস্তু এইচ উচ্চতা থেকে ভূমিতে পড়লে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এখানে বলছে বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে এটা কিভাবে করবা? এই দুটো ফর্মুলা অবশ্যই তোমরা মাথায় রাখবা শর্টকাট পদ্ধতিতে করার জন্য, কারণ তোমাদের এমসিকিউতে একটা করে দাগানোর জন্য কি 1 মিনিট করে, তোমরা আহামরি অত সময় পাবা না। তো এখানে দেখো যে উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? h ডিভাইডেড n+1 লিখবো। আর যদি এখানে বিভব শক্তি গতিশক্তির n গুণ হয় তাহলে nh ডিভাইডেড n+1 লিখবো। আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখো। এখানে যে এমসিকিউটা দেয়া আছে প্রথমে, এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। এখানে দেখো যেটা হবে, এখানে এইচ এইচ লিখলাম আমরা, আর নিচে কত গুণ বলছে? 3 গুণ। এখন 3+1 হবে, কি হবে? 3+1, অর্থাৎ যেহেতু এখানে অপশনে স্মল এইচ দেওয়া আছে তাই স্মল এইচ করে দাও এটা। আর এখানে কি হবে? এইচ ডিভাইডেড 4 হবে। দেখো কত সহজেই তোমরা এটা অ্যান্সারটা পেয়ে গেলা, অর্থাৎ এটার অ্যান্সার কি হবে? এইচ ডিভাইডেড 4 হবে। এখন পরের এমসিকিউটার অ্যান্সার কি হবে তোমরা এটা কমেন্টে জানাই দাও। দেখো এটা পারো কিনা আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি সলভ করে দিচ্ছি এটা। দেখো এটা 35 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এত বড় ম্যাথ তোমরা শর্টকাটে কিভাবে করতে পারবে? এটা তোমাদের করতে 10 সেকেন্ডও সময় লাগবে না। দেখো ভাইয়ারা কিভাবে করবা এটা। এটার ক্ষেত্রে তোমরা এখানে কি লিখবা? দেখো এখানে এইচ এর মানটা কত দেওয়া আছে? এইচ এর মানটা দেওয়া আছে 35, তাহলে এখানে 35 লেখো। আর এটা কত আছে? 2+1, তাহলে 35 ডিভাইডেড 3। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটা দেখো, এটার অ্যান্সারটা হবে 11.67, 11.67। তারপরের টাইপটা যেটা আছে সেটা হলো ঘর্ষণ। দেখো ঘর্ষণ দ্বারা কৃত কাজ কি হবে? সর্বদা ঋণাত্মক হবে। এটাই এমসিকিউ আকারে প্রায় সময় চলে আসে। ঘর্ষণ দ্বারা কৃত কাজটা কি? ঘর্ষণ দ্বারা কৃত কাজটা কি হবে ভাইয়ারা? ঘর্ষণ দ্বারা কৃত কাজটা হবে ঋণাত্মক। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে কৃত কাজের? W=Fs cos θ। আর এখানে থিটার মানটা কত হবে? যেহেতু এটা ঘর্ষণ দ্বারা কৃত কাজটা ঋণাত্মক আর এটা বিপরীতে সংঘটিত হয়। কোন দিকে সংঘটিত হয়? বিপরীতে। তাই এখানে থিটার মানটা হবে 180 ডিগ্রি। তাহলে এটা কি পাবো? -Fs পাবো। আশা করি তোমাদের এই দুইটা এমসিকিউ আর কখনোই সমস্যা হবে না। এই দুইটা এমসিকিউ খুব অল্প সময়ে তোমরা সলভ করে নিতে পারবা। দেখো এবার আমরা যে টপিকসটি বলবো সেটি হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো কাজ করার হারকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। তাহলে পি ইকুয়াল কি লিখতে পারবো? পি ইকুয়াল লিখতে পারবো W/T। ডাব্লিউ ইকুয়াল এখানে আবার লেখা যাবে mgh। mgh এর পরিবর্তে আমরা লিখতে পারবো Fs। আবার দেখো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? S ইকুয়াল VT জানি, তাহলে V ইকুয়াল S/T। তাহলে এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারবো P ইকুয়াল FV। এখন ক্ষমতার একক ও মাত্রা, তোমরা একক ও মাত্রাগুলো অবশ্যই ভালো করে পড়বা। এখান থেকে 2-3টা এমসিকিউ চলে আসবে। একক ও মাত্রা, তোমাদের বইয়ে যতগুলো একক ও মাত্রা আছে এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ প্রতিবারই চলে আসে। দেখো একক কি হবে? ক্ষমতার একক হবে ওয়াট এবং মাত্রা হবে ml² T−3। এখন দেখো নিচে একটা ম্যাথ দেয়া আছে। 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওপরে ওঠানো হলো। তাহলে ক্রেনের ক্ষমতা কত? এখানে ক্রেনের ক্ষমতা বের করতে হবে। তাহলে পি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? দেখো তো এফভি লিখতে পারবো না? আবার এফ ইকুয়াল mgv লেখা যাবে কি না? দেখো এটা লেখা যাবে কিনা। এখানে এম কত হবে? এম হবে 250 এবং জি এর মান হলো 9.8 এবং ভি এর মান হলো 0.1। তোমরা ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। পরের এমসিকিউটা দেখো। 20 কেজি ভরের একজন বালক 25 সেন্টিমিটার উচ্চতায় 20টি সিঁড়ি বেয়ে 10 সেকেন্ডে উপরে উঠতে পারে। বালকটির ক্ষমতা, এখানে বালকটির কি নির্ণয় করতে বলছে? ক্ষমতা। তাহলে দেখো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? পি ইকুয়াল mgh ডিভাইডেড টি। এখানে মানগুলো বসায় দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবা। এখন পরে যেটা আসছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতাকে কি বলা হয়? এইচপি। এই অশ্ব ক্ষমতাটা কি? ক্ষমতারই একটি একক। 1 এইচপি ইকুয়াল, এই মানগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবা, এটা এমসিকিউতে প্রায় সময় চলে আসে।
এখন দেখো কোয়ার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, কোয়ার সংক্রান্ত ম্যাথগুলো তোমরা কিভাবে করবে। এখানে এই এইচ প্রাইমটা বের করতে তোমরা অনেক প্যারা খাবে। এইচ প্রাইমটা কিভাবে বের করবো এটা অনেকেই বুঝতে পারো না। দেখো এই এইচ প্রাইমের মান কিভাবে বের করবা তোমরা এটা অনেকেই বুঝতে পারো না। এইচ প্রাইমের মান খুব সোজা উপায়ে বের করতে পারবে। এখানে কোয়া সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এটা তোমাদের সিকিউতেও কাজে লাগবে। এটা দেখো এইচ প্রাইমের মানটা কিভাবে বের করবা। এখানে এইচ প্রাইমের মান যে কোনো কোয়ার ম্যাথের ক্ষেত্রেই তোমরা প্রথমে লিখে নিবা কি খালি অংশ, অর্থাৎ কোয়াটা কতটুকু খালি আছে সে অংশটা মান কত সেটা লিখে নিবা। তারপর তোমাদের এখানে যতটুকু কুয়ার পানি আছে ওখান থেকে কতটুকু বের করতে বলবে। অর্থাৎ ওই মনে করো এটা একটা কুয়া আছে, এটা মনে করো এইরকম কুয়াটা, তো এটা কি খালি অংশ কতটুকু h/2 আছে। এখন তোমাকে বললো এই অর্ধপূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে, তাহলে এখান থেকে যতটুকু পানি তুলতে হবে অর্থাৎ এই নিচ থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা সেটাই হবে এই জায়গায়, অর্থাৎ যতটুকু পানি উঠবে এই জায়গায় কি মনে রাখবা, যতটুকু পানি ওপরে উঠবে, এটা তোমাদের সিকিউরের ক্ষেত্রেও কাজে লাগবে, তাই এটা ভালো করে মাথায় রাখো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এই হাইটটা কি হবে, এই হাইটটা হবে 3h/4, অর্থাৎ 4/3 অংশ পানি উঠবে। আর নিচে কি হবে, নিচে হবে 2, নিচে হবে 2। তাহলে এই এইচ প্রাইমের মানটা এইভাবে মাথায় রাখবা। আর এখানে এম এর মান যদি দেয়া না থাকে তখন কি করবা, এম ইকুয়াল রো ইকুয়াল আমরা কি জানি, রো ইকুয়াল জানি হলো m/v। তাহলে m ইকুয়াল কি লেখা যাবে, m ইকুয়াল লেখা যাবে রো ভি। আবার v ইকুয়াল আমরা কি লিখতে পারবো, পাই আর স্কয়ার এইচ। এটা মাথায় রাখবা তোমরা সূত্রটা। তাহলে এই কোয়াল অঙ্ক থেকে যে ধরনের ম্যাথ আসুক না কেন তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবা যদি এই এইচ প্রাইমের মানটা মাথায় রাখতে পারো। এইচ প্রাইমের মানটা কি হবে, খালি অংশ এবং যতটুকু পানি উপরে উঠবে ডিভাইডেড কি হবে, ডিভাইডেড 2 হবে। তাই এই ফর্মুলাটা যদি মাথায় রাখো যে কোনো কোয়াল অঙ্কই আসুক না কেন তোমরা খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারবা। দেখো ভাইয়ারা, আমরা এবার যে অধ্যায়টি পড়বো সেটি হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এখান থেকে তোমাদের যেগুলো মনে রাখতে হবে, গ্যালিলিও ও কেপলারের সূত্র মহাকর্ষ, জি অভিকর্ষ ত্বরণের মান এবং মুক্তিবেগ, এই কয়েকটা ফর্মুলা এখান থেকে ভালো করে মনে রাখবা। কোন কোন ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে সেগুলো আমি মার্ক করে দিব তোমাদের এখানে। দেখো গ্যালিলিওর সূত্র, যেটা গ্যালিলিওর সূত্রগুলো কিসের ক্ষেত্রে দিছিলেন, তিনি দিছিলেন পরন্ত বস্তুর ক্ষেত্রে। এটা অবশ্যই মাথায় রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর গ্যালিলিওর সূত্র এখানে সত্য আছে, কি সত্য, সত্যটা অবশ্যই মাথায় রাখবে। এটা এমসিকিউতে প্রায় সময় চলে আসে, বিনা বাধায় বস্তুগুলো পড়বে কি উপর থেকে, বিনা বাধায়, অর্থাৎ এখানে কোনো বাধা থাকবে না, বিনা বাধায় বস্তুগুলো পড়বে। আর এখানে গ্যালিলিওর সূত্র, প্রথম সূত্র কি ছিল, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় যে সূত্রটা ছিল ভি সমানুপাতিক টি, অর্থাৎ বেগটা সময়ের কি হবে, বেগটা সময়ের হবে সমানুপাতিক। থার্ড যে সূত্রটা ছিল এইচ সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ উচ্চতাটা কি হবে, সময়ের বর্গের সমানুপাতিক। অবশ্যই সেগুলো কি হবে, বিনা বাধায়। এবার দেখো কেপলারের সূত্র, কেপলারের সূত্র থেকে তোমাদের এখানে থার্ড ল যেটা আছে এটা মাস্ট বি মনে রাখবা তোমরা, মাস্ট বি। আবারও বলতেছি থার্ড লটা খুব ভালো করে মনে রাখবা, টি স্কয়ার সমানুপাতিক এ কিউব, এর পরিবর্তে অনেক সময় আরও দেয়া থাকে, অর্থাৎ টি সমানুপাতিক আর কিউবও লিখতে পারো তোমরা, টি স্কয়ার সমানুপাতিক আর কিউবও লিখতে পারো তোমরা, এটাও হবে। এখন এই কেপলার গ্রহ সম্পর্কিত যে সূত্রগুলো দিছিলেন, এখানে গ্রহগুলোর গতিপথ তিনি কি বলছিলেন, গ্রহগুলোর গতিপথ বলছিলেন অপবৃত্তাকার। কি বলছিলেন, অপবৃত্তাকার, অর্থাৎ এগুলোর গতিপথ কি হবে, অপবৃত্তাকার। এবার দেখো এখানে মহাকর্ষের যে ফর্মুলা বিজ্ঞানী নিউটন দিছিলেন, কে দিছিলেন, বিজ্ঞানী নিউটন, এফ সমানুপাতিক জি এম এম বাই ডি স্কয়ার, অর্থাৎ এখানে ভরগুলোর গুণফল কি হবে, প্রযুক্ত বলের সমানুপাতিক এবং দ্রুতর বর্গের ব্যস্তানুপাতিক, প্রযুক্ত বলটা হবে দ্রুতের বর্গের ব্যস্তানুপাতিক। অবশ্যই সম্পর্কগুলো
সূত্রগুলো ভালো করে মাথায় রাখবা তোমরা। এখন দেখো এখানে জি এর মান যেটা আছে এটা এককটা মাঝামাঝি কিন্তু পরীক্ষায় চলে আসে। এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর এককটা কি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর এর মানটা কি হবে 6.673 ইন্টু 10^11। এখন দেখো তোমাদের এখানে যেটা আছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, অর্থাৎ ভূপৃষ্ঠের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে জি এর মানটা কি হবে, জি এর মানটা হবে জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। অর্থাৎ এখানে মেরু অঞ্চলে জি এর মানটা কি হবে সর্বোচ্চ হবে এবং বিষুবীয় অঞ্চলে জি এর মানটা সর্বনিম্ন হবে, এটাও মাথায় রাখবা। এখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যদি যায়, অর্থাৎ ভূপৃষ্ঠে যদি জি এর মান দেওয়া থাকে এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে জি এর মান যদি নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে কি করবা, জি এইচ ইকুয়াল আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। এটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, অথবা তোমরা এটা লিখতে পারো 1 মাইনাস 2h ডিভাইডেড আর ইন্টু জি। এবং ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যায় তখন জি প্রাইম ইকুয়াল কি লিখতে পারবা 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এই দুইটা ফর্মুলা অবশ্যই ভালো করে মাথায় রাখবে, এটা সিকিউ এর জন্য, অবশ্যই সিকিউ এর জন্য ভালো করে মাথায় রাখবে। এখন দেখো মুক্তিবেগ, মুক্তিবেগটা কি? মুক্তিবেগ হলো ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় সেটা যদি আর ফিরে না আসে তাকে আমরা কি বলতে পারি, মুক্তিবেগ বলতে পারি। এই মুক্তিবেগ কত কিলোমিটার হবে পার সেকেন্ডে, 11.2 কিলোমিটার, 11.2 কিলোমিটার, এবং কত মাইল হবে 7 মাইল পার সেকেন্ড। এখন মুক্তিবেগের ফর্মুলাটা কি হবে, মুক্তিবেগের ফর্মুলাটা হবে ভিই ইকুয়াল রুট টু জি এম ডিভাইডেড আর, অথবা ভিই ইকুয়াল লিখতে পারো রুট টু জি আর। এখান থেকে এই মুক্তিবেগের ফর্মুলাটা এটাও ভালো করে মাথায় রাখবে, এটাও এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে। অথবা মুক্তিবেগের এখানে যে বেগটা দেওয়া আছে এইটা, আর এখানে জি এর মানটা খুব ভালো করে মাথায় রাখবে। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এমসিকিউ যে আহামরি কঠিন করবে তা না, এই ছোট ছোট ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করে নিবা তোমরা। এবার এখান থেকে দেখা যাক ম্যাথ কি কি আসবে তোমাদের। এবার ম্যাথগুলো দেখো এখানে কিভাবে করবা তোমরা, কত তাড়াতাড়ি করতে পারো। এখানে দেয়া আছে যদি কোনো গ্রহের ভর এত কেজি এবং ব্যাসার্ধ এত মিটার হয় তাহলে ওই গ্রহের মুক্তিবেগ কত। দেখো এখানে ক্যাপিটাল জি এর মানও দেয়া আছে, তাহলে তোমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবা, এখানে মুক্তিবেগের ক্ষেত্রে তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবা ভিই ইকুয়াল রুট টু জি এম ডিভাইডেড আর। অর্থাৎ দেখো জি এর মান এখানে দেয়া আছে এটা, এবং এম এর মান যেটা, এম এর মানও দেয়া আছে ভর, এবং আর এর মান যেটা সেটাও দেয়া আছে। জাস্ট এটা মানগুলো বসায় ক্যালকুলেশন করলেই তোমাদের হয়ে যাবে। এবার দেখো কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ঘনত্বের, এটা তোমাদের প্রশ্নটা অ্যান্সার কি হবে, বর্গের সমানুপাতিক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, নাকি নির্ভরশীল নয়, কি হবে। এখন সূত্রটা যদি খেয়াল করো মুক্তিবেগের ক্ষেত্রে, তাহলে ভিই ইকুয়াল তোমরা কি লিখতে পারো রুট জি এম ডিভাইডেড আর, অথবা ভি টু জি আর। এখানে দেখো এখানে যে গুলো মান আছে ভি এর সাথে সম্পর্ক, এখানে জি এম আছে, আর আছে, জি স্মল জি আছে, আর আর আছে। এখানে কি ঘনত্বের কোনো রাশি দেয়া আছে? যদি ঘনত্বের কোনো রাশি দেয়া না থাকে তাহলে মুক্তিবেগটা কি ঘনত্বের উপর নির্ভরশীল হবে? অবশ্যই না, অর্থাৎ নির্ভরশীল নয়। তারপর যে ম্যাথটা দেয়া আছে দেখো, একটি গ্রহের ব্যাসার্ধ দেয়া আছে এত মিটার এবং পৃষ্ঠের জি দেয়া আছে এত, তাহলে গ্রহটির মুক্তিবেগ কত হবে। এখানে গ্রহটির মুক্তিবেগ তোমরা কিভাবে নির্ণয় করবা, দেখো ভিই ইকুয়াল রুট টু জি আর, জি এর মান কত 3.8 এবং আর এর মান যেটা আছে 3 ইন্টু 10⁷ মিটার বসাই দাও, তাহলেই তোমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। এখন মহাকর্ষীয় প্রাবল্য ও বিভবের এখানে জানার আগে তোমাদের এটা জানতে হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্কটা কি, কারণ এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। তাহলে দেখো ই যে এটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ইজি ইকুয়াল আমরা লিখতে পারবো এফ বাই এম। এফ ইকুয়াল কি লেখা যাবে, এম জি ডিভাইডেড এম, অর্থাৎ ইজি ইকুয়াল আমরা কি পাবো, জি পাবো, এম এম কেটে গেলে আমরা কি পাবো, জি পাবো। অর্থাৎ এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণটা কি হবে, সমান হবে। তোমরা অবশ্যই এমসিকিউ গুলো করার সময় খাতা কলম নিয়ে বসবে, কারণ এখানে এমসিকিউ থিওরিগুলো তোমাদের সব একদম ভালোভাবে হয়ে যাবে। এখন দেখো মহাকর্ষীয় প্রাবল্য যেটা আছে ই ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারবো, মাইনাস ডেল ভি। এটা ডিরেক্ট এমসিকিউতে চলে আসে মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে কোনটি সঠিক।
তাহলে দেখো ই ইকুয়াল আমরা এখানে যেটা লিখতে পারবো মাইনাস ডেল ভি ইকুয়াল দিয়ে এই ডেল ভিটাকে আমরা কি লিখতে পারবো মাইনাস ডিভি বাই আর ডি আর লিখতে পারবো। এরপর দেখো অবশ্যই বিভব ভি ইকুয়াল কি লিখতে পারবো মাইনাস জি এম বাই আর, এটাও সেম ভাবে সরাসরি এমসিকিউতে চলে আসে। এবার আনিক গতি ও অক্ষাংশের প্রভাবের এখানে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, শুধু এমসিকিউ এর জন্য না সিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটা সিকিউ প্লাস এমসিকিউ এখানে দুটাই থেকে থাকে। তো দেখো অক্ষাংশে ল্যামডা অক্ষাংশে পৃথিবী ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের যে ফর্মুলাটা পাবো আমরা সেটা হচ্ছে কি জি প্রাইম ইকুয়াল জি ওয়ান মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা ডিভাইডেড জি। এখন বিষুবীয় অঞ্চলে এই ল্যামডার মানটা কত হবে, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা হবে 0, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা কত হবে 0। তো এখানে 0 বসাইলে তোমরা কি পাবা কস স্কয়ার 0, যেটা এখানে মানটা কি আসবে 1 আসবে, এই মানটা 1 চলে আসবে। তাহলে জি প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারবো জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড ওমেগা স্কয়ার আর ডিভাইডেড জি। তারপর দেখো মেরু অঞ্চলে ল্যামডার মানটা কত হবে, মেরু অঞ্চলে হবে ল্যামডার মানটা 90, মেরু অঞ্চলে কত 90 হবে। তাহলে জি প্রাইম ইকুয়াল কি লিখতে পারবো জি লিখতে পারবো, অর্থাৎ মেরু অঞ্চলে এটা সর্বোচ্চ হবে, মেরু অঞ্চলে জি এর মানটা কি হবে সর্বোচ্চ হবে 9.8 তোমরা যেটা পড়ো আর কি। এখন দেখো লিফটের ক্ষেত্রে লিফট যখন সমবেগে উপরে বা নিচে নামবে, উপরে উঠবে বা নিচে নামবে, সমবেগে যখন কি বলা থাকবে সমবেগে কথাটা বলা থাকবে, তখন এখানে আর ইকুয়াল কি লেখা যাবে এমজি লেখা যাবে, আর ইকুয়াল লেখা যাবে এমজি। আবার লিফট যখন এ ত্বরণে উপরে উঠবে তখন তোমরা কি লিখতে পারবা আর ইকুয়াল এম জি মাইনাস এ লিখতে পারবা। এই কয়েকটা সূত্র ভালোভাবে খাতায় লিখে নাও, এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে তোমাদের। তো দেখো এখন লিফট এ ত্বরণে যখন নিচে নামবে তখন কি লিখতে পারবো আর ইকুয়াল এম জি প্লাস এ। এখন আরেকটা এমসিকিউ, এটা প্রায় সময় চলে আসে এমসিকিউ, এই এমসিকিউটা প্রায় সময় তোমাদের চলে আসে। এটা কি হবে লিফট মুক্তভাবে যখন নিচে পড়বে, লিফট যখন মুক্তভাবে নিচে পড়বে তখন তোমরা কি লিখতে পারবা লিফট মুক্তভাবে নিচে পড়লে এটা অনুভূত ওজনটা কি হবে, অনুভূত ওজনটা কি হবে আর ইকুয়াল এম জি মাইনাস জি, অর্থাৎ এটা 0 হয়ে যাবে, কি হবে 0। লিফট যখন মুক্তভাবে নিচে পড়বে তখন অনুভূত ওজনটা থাকবেই না, অর্থাৎ যে ব্যক্তি নিচে পড়বে লিফট থেকে সে তো যাবেই, তার ওজন কত হবে এখানে 0 হবে, অর্থাৎ সে নিজেকে ওজনহীন মনে করবে। দেখো ভাইয়ারা আমরা এবার যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তোমরা আমি বোর্ডে যে লেখাগুলো লিখেছি তোমরা যদি এগুলোও পড়ে যাও তো মিনিমাম এখান থেকে 2টা এমসিকিউ কমন পাবা। কয়টা এমসিকিউ 2টা এমসিকিউ কমন পাবা। দেখো প্রথমেই আমরা যেটা দেখি বিকৃতির একক ও মাত্রা নেই, এটা খুব ভালো করে মাথায় রাখবা তোমরা, বিকৃতির একক ও মাত্রা নেই। বিকৃতি কত প্রকার, বিকৃতি তোমরা জানো 3 প্রকার, একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, আকার মোচড় বা কিন্তন বিকৃতি, আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পীড়নের একক ও মাত্রাটা খুব ভালো করে মাথায় রাখবা। পীড়নের একক কি নিউটন পার মিটার স্কয়ার এবং মাত্রাটা কি হবে ml স্কয়ার টি ইনভার্স 2 এবং পীড়ন ইকুয়াল কি লিখতে পারবো বল বাই ক্ষেত্রফল লিখতে পারবো। পীড়ন কত প্রকার, পীড়ন হচ্ছে 3 প্রকার। দৈর্ঘ্য পীড়ন, এখানে তোমরা বিকৃতির জায়গায় জাস্ট পীড়নগুলো লাগাই দিব তাহলে হয়ে যাবে। দৈর্ঘ্য পীড়ন, আকার মোচড় বা কিন্তন পীড়ন এবং তৃতীয়টি হচ্ছে আয়তন পীড়ন। এরপর আমরা যে টপিকসটি দেখবো সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা কি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখানে একটা কথা মনে রাখবা, স্থিতিস্থাপক সীমার মধ্যে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়নটা কি হবে বিকৃতির সমানুপাতিক হবে। তারপর যেটা অসপীড়ন, এটা দিয়ে ডিরেক্ট তোমাদের এমসিকিউ এর ম্যাথ চলে আসে। অসপীড়ন ইকুয়াল কি লিখতে পারবো অসবল বাই ক্ষেত্রফল, অসবল বাই ক্ষেত্রফল লিখতে পারবো। এরপর আমরা যেটি দেখবো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা কি, পয়সনের অনুপাত হলো পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, আর একে আমরা কি বলতে পারি পয়সনের অনুপাত বলতে পারি। পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করব, সিগমা দ্বারা। সিগমা ইকুয়াল কি লেখা যাবে মাইনাস ডেল আর ইন্টু এল ডিভাইডেড আর ইন্টু ডেল এল। এখানে ডেল আর দ্বারা বোঝাবে ব্যাসার্ধের যে পরিবর্তনটা হবে সেটা, এবং এল দ্বারা বোঝাবে আদি দৈর্ঘ্য। এল দ্বারা কি বোঝাবে আদি দৈর্ঘ্য, আর এখানে আর দ্বারা বোঝাবে আদি ব্যাসার্ধ, এবং ডেল এল দ্বারা যেটা বোঝাবে দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হবে সেটা। আর এর মানটা অবশ্যই তোমরা ভালো করে
মুখস্থ রাখবা -1 থেকে +½ পর্যন্ত হবে, এটা -1 থেকে ½ পর্যন্ত। আর যদি দশমিকে থাকে তাহলে 0.2 থেকে 0.4 পর্যন্ত। তারপর দেখো ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্কটা আমরা কি লিখতে পারবো, y = দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখানে এই ফর্মুলাটা খুব ভালো করে মাথায় রাখবা, কারণ এটা দিয়ে তোমাদের সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। এই ইয়ং এর গুণাঙ্ক দিয়ে সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা দিয়ে কি ধরনের সিকিউ আসে, কোনটির স্থিতি স্থাপকতা বেশি হবে, এই ধরনের সিকিউগুলোই বেশি আসে। তাহলে দেখো y = FL/AL, এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, mg লিখতে পারবো, এবং a এর পরিবর্তে আমরা লিখতে পারবো πr²। তারপর দেখো কাজ, w = কি লিখতে পারবো, ½ YAL²/L। তো দেখো এরপর আমরা w = যে ফর্মুলাটা জানি, ½ × F × L, অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। তোমাদের কিন্তু এটা দিয়ে এমসিকিউ বেশি চলে আসে প্রায় সময়। এরপর দেখো এখানে কয়েকটা লাইন লেখা আছে, সান্যতার গুণাঙ্কের একক, সান্যতার সহগের মাত্রা, এই দুটো মাঝে মাঝেই তোমাদের এমসিকিউ এ চলে আসছে। তারপর দেখো সান্যতা, এখানে যে ক্রমটা লিখছি এটা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ সান্যতা যার ঘনত্ব বেশি হবে তার সান্যতাও কি হবে, বেশি হবে। তোমরা নিশ্চয়ই এটি জানো, যার ঘনত্ব বেশি তার সান্যতাও বেশি, তাই আলকাত্রার ঘনত্ব কি সব থেকে বেশি, এই জন্য আলকাত্রার সান্যতাও বেশি। তারপর তেল, তারপর দুধ, তারপর হলো পানি। এরপর দেখো সংশক্তি কি একই পথে বিভিন্ন অণুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণটা থাকবে তাকে আমরা কি বলবো, সংশক্তি বলবো। এবং আসঞ্জন বলটা কি বলবো, আসঞ্জন বল বলবো। বিভিন্ন পথে অণুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা থাকবে সেটাই কি, আসঞ্জন বল। তোমরা যদি এগুলোই খুব ভালো করে পড়ে যাও, এখান থেকে মিনিমাম 2টা এমসিকিউ তোমরা কমন পাবে। এবার আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন দেখো পর্যাবৃত্ত গতি, এখানে 2টা এমসিকিউ লিখে নিয়েছি। একটা হলো ঘড়ির কাঁটার গতি কিসের উদাহরণ, ঘড়ির কাঁটার গতি কিসের উদাহরণ বলো দেখি। ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। কার উদাহরণ, পর্যাবৃত্ত গতির উদাহরণ। এখন পর্যাবৃত্ত গতিটা কত প্রকার, পর্যাবৃত্ত গতিটা হলো 2 প্রকার। কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে তোমার স্থানিক, আরেকটা হচ্ছে কালিক। একটা হচ্ছে স্থানিক, আরেকটা কি কালিক। তো পর্যাবৃত্ত গতি 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক পর্যায় গতি, আরেকটা হচ্ছে কালিক পর্যায় গতি। এখন এখানে দেখো এই স্থানিক পর্যায় যেটা, এটা আমরা কাকে বলবো, স্থানিক পর্যায় গতিটা হলো নির্দিষ্ট কোন বস্তুর গতি যদি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটে। কি বলবো, নির্দিষ্ট দূরত্ব পরপর। এখানে একটা জিনিস মনে রাখবা, দূরত্ব পরপর যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা তাকে কি বলতে পারবো, তাকে বলতে পারবো স্থানিক পর্যাবৃত্তি। এবং কালিক পর্যাবৃত্তি গতিটা কি, কালিক পর্যাবৃত্তি গতি হলো কোন বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর, এখানে কি মনে রাখবা, কালিকটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা তাকে কি বলতে পারবো, কালিক পর্যাবৃত্তি পর্যায়গতি বলতে পারবো, পর্যাবৃত্তি গতি বলতে পারবো। এখন দেখো এখানে কালিক পর্যায়ক্রমে উদাহরণ করতে, তাহলে দেখো নির্দিষ্ট সময় পর পর, এখানে শার্টের স্কেলের উপর দাগ যেটা, এটা অবশ্যই দূরত্ব বোঝাইছে। শার্টের ডোলা কাটার দাগ, এটাও দূরত্ব বোঝাইছে। এখানে যেটা হবে आंसर সেটা হলো গিটারের তারের গতি, গিটারের তারের গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর কি ঘটবে, পুনরাবৃত্তি ঘটবে। এরপর তোমরা এখান থেকে যেটা মনে রাখবা, সরল দোলকের যে সূত্রগুলো আছে, সরল দোলকের সূত্রগুলো, সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তারটা কত হবে, কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে হবে। এটা সবসময় মনে রাখবো, 4 ডিগ্রির মধ্যেই হবে, কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির মধ্যে হবে।
ফার্স্ট সূত্রে যেটা পাবো সেটা কি পাবো, কৌণিক বিস্তারটা আমরা 4 ডিগ্রির মধ্যে পাবো, কৌণিক বিস্তারটা পাবো 4 ডিগ্রির মধ্যে। দ্বিতীয় যে সূত্রটা সেটা কি পাবো আমরা, দ্বিতীয় সূত্রটা পাবো এখান থেকে আমরা টি সমানুপাতিক রুট এল, টি সমানুপাতিক কি পাবো, রুট এল, এটা হলো দ্বিতীয় সূত্র। এবং তৃতীয় সূত্র থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো, তৃতীয় সূত্র থেকে পাবো টি সমানুপাতিক 1/√g, 1/√g। এখান থেকে যেটা ফোর্থ সূত্র আছে এটা অবশ্যই মনে রাখবা। ফোর্থ সূত্রটা কি বলা আছে, ফোর্থ সূত্রটা বলা আছে এখানে পর্যায়কাল, কি পর্যায়কাল ববের, এটা তোমাদের এমসিকিউতে প্রায় সময় চলে আসে, পর্যায়কাল ববের আকার আকৃতি বা উপাদানের উপর নির্ভর করে না। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। অর্থাৎ এখানে ফোর্থ সূত্রটা পর্যায়কাল ববের আকার আকৃতি বা উপাদানের উপর নির্ভর করে না, এটা তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা, কারণ এটা বহুপদীতে প্রায় সময় চলে আসে। তো এখানে সরলদোলকের থেকে থেকে আমরা যে সূত্রটা লিখতে পারবো সেটা কি লিখতে পারবো, সেটা লিখতে পারবো টি সমানুপাতিক রুট এল বাই জি, টি সমানুপাতিক রুট এল বাই জি। অর্থাৎ দেখো সরলদোলক থেকে আমরা কি সূত্রটা লিখতে পারবো, এখানে টি সমানুপাতিক রুট এল বাই জি, বা এখানে সমানুপাতিক তুলে দিয়ে আমরা কি দিতে পারবো, 2 পাই রুট এল বাই জি। এলটা কি, এখানে এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এলটা কি, এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর জি তো জানো তোমরা, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মান হচ্ছে 9.8। দেখো এবার এখানে ত্বরণ এই কল কি লিখতে পারবো, মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান যদি 0 হয় তাহলে ত্বরণটা কি পাবো আমরা, ত্বরণ পাবো ওমেগা স্কয়ার ইনটু 0, অর্থাৎ 0, অর্থাৎ এক্স এর মান যদি 0 হয়, অর্থাৎ এখানে বিস্তারটা যদি 0 হয় তাহলে সরি এখানে যদি এক্স 0 হয় তাহলে আমরা ত্বরণটা কি পাবো, 0 পাবো। আর এক্স ইকুয়াল যদি এ হয়, অর্থাৎ এক্স ইকুয়াল 0 হলে ত্বরণটা হবে সর্বনিম্ন, ত্বরণটা কি হবে, সর্বনিম্ন। আর এক্স ইকুয়াল যদি এ হয় তাহলে আমরা কি পাবো, এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এ, অর্থাৎ তখন ত্বরণটা কি হবে, সর্বোচ্চ ত্বরণ হবে। আর এখানে কৌণিক কম্পাঙ্ক যেটা ওমেগা ইকুয়াল রুট কে বাই এম, অর্থাৎ আমি এখানে বোর্ডে যে সূত্রগুলো লিখে নিয়েছি এই সূত্রগুলো যদি ভালো করে মনে রাখো তোমরা, তাহলে এখান থেকে যে ম্যাথই আসুক না কেন সবগুলোই তোমরা করতে পারবা এমসিকিউ এর ক্ষেত্রে। দেখো এখানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল কি পাবো, ওমেগা ইকুয়াল রুট কে বাই এম, আবার ওমেগা ইকুয়াল আমরা কি জানি 2 পাই এন, 2 পাই বাই টি, 2 পাই এন বাই টি। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল কি লিখতে পারবো, 2 পাই বাই ওমেগা, আর ওমেগা ইকুয়াল যেহেতু আমরা কে বাই এম পেয়েছি রুট কে বাই এম, তাহলে এখানে মান বসাই দিলেই হচ্ছে 2 পাই রুট এম বাই কে হবে। তারপর দেখো এখানে বেগ ভি ইকুয়াল কি লিখতে পারবো, ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান যখন 0 তখন বেগটা হবে সর্বোচ্চ, বেগটা কি হবে, সর্বোচ্চ বেগ হবে। আর এক্স এর মান যদি এ হয়, এক্স এর মান যদি এ হয় তখন বেগটা হবে সর্বনিম্ন, তখন বেগটা কি হবে, সর্বনিম্ন, তখন বেগটা হবে সর্বনিম্ন। এবার দেখো ঘড়ির কাঁটার ক্ষেত্রে যদি n সেকেন্ড ধীরে চলে তখন দোলনকালটা কি হবে, যখন ধীরের কথা বলবে, অর্থাৎ ধীরে যদি কথাটা বলে তোমরা কি করবা, ৮৬,৪০০ থেকে nটা মাইনাস করে দিবা। আর যদি বলে দ্রুত চলবে, অর্থাৎ n সেকেন্ড যদি দ্রুত চলে তখন এখানে ৮৬,৪০০ সাথে nটা প্লাস করবা। অর্থাৎ মেইন সূত্রটা কি হবে, 2 ইনটু ৮৬,৪০০ তার ডিভাইডেড ৮৬,৪০০ মাইনাস n, এটা হলো n সেকেন্ড যখন ধীরে চলবে তখন দোলনকাল হবে এইটা। আর n সেকেন্ড যখন দ্রুত চলবে তখন দোলনকাল কি হবে, 2 ইনটু ৮৬,৪০০ ডিভাইডেড ৮৬,৪০০ প্লাস n। তোমরা যদি এখান থেকে এই ফর্মুলাগুলো ভালো করে দেখে নাও তাহলে এখান থেকে যে এমসিকিউ আসুক না কেন তোমরা সবগুলোই অ্যানসার করতে পারবা ইনশাআল্লাহ। দেখো ভাইরা, আমরা এবার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাস। তোমরা যারা ফিজিক্সের এমসিকিউ করতে যে অর্থাৎ গ্রাফগুলো করতে যে প্যারা খাও বা গ্রাফ বোঝো না, তোমাদের জন্য এটি
এখানে এই গ্রাফগুলো যদি ভালো করে করতে পারো তোমরা, বা সবগুলো যদি ভালো করে বুঝো, তাহলে এখান থেকে যে গ্রাফই আসুক না কেন তোমরা সবগুলোই অ্যান্সার করতে পারবা। অর্থাৎ এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে লেখচিত্র যেগুলো আছে দেখো, পি বনাম ভি, অর্থাৎ পি বনাম 1/v, এই যে লেখচিত্রগুলো আছে কিভাবে হইলো সেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। পি বনাম ভি এর যে লেখচিত্রটা আছে এটা আসলে কি রকম হবে। এখন পিভি ইকুয়াল, অর্থাৎ বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, বয়েলের সূত্রটা হলো পিভি ইকুয়াল কে। বয়েলের সূত্রটা জানি আমরা পিভি ইকুয়াল কে। তাহলে পিভি ইকুয়াল যদি কে হয়, এখানে পি অক্ষটা দেখো কোন অক্ষ বরাবর, পি অক্ষটা হলো ওয়াই অক্ষ বরাবর, এবং ভি অক্ষ যেটা আছে সেটা হলো এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স ওয়াই ইকুয়াল যদি কে হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে আয়তাকার অধিবৃত্ত। কি হবে, আয়তাকার অধিবৃত্ত, অর্থাৎ গ্রাফটা হবে এই রকম। এবার দেখো পরের গ্রাফটা কি দেওয়া আছে, এখানে পি বনাম 1/v এর লেগটা কি রকম হবে, পি বনাম 1/v। তাহলে দেখো পিভি ইকুয়াল কে, এখানে পি ইকুয়াল কি লিখতে পারবো, কে ইন্টু 1/v, অর্থাৎ ওয়াই ইকুয়াল কি আসবে, এম এক্স আসবে। এটা তোমাদের পরিচিত একটা সমীকরণ, ওয়াই ইকুয়াল এম এক্স। ওয়াই ইকুয়াল যদি এম এক্স হয় তাহলে সেটা কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে। এরপর পরের দুটা গ্রাফ দেখো, এই দুটা সেম গ্রাফ, অর্থাৎ এখানে পিভি বনাম ভি এর যে লেখচিত্রটা, তাহলে পিভি ইকুয়াল কি লেখা যাবে, কে লেখা যাবে বয়েলের সূত্র অনুসারে। আর পিভিটা কোন অক্ষ বরাবর, পিভিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল কি আছে, ওয়াই ইকুয়াল কে, ধ্রুবক। তাহলে ওয়াই ইকুয়াল যদি কে আসে ধ্রুবকে এরকম, সেটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল। পরের গ্রাফটি দেখো, এখানে পিভি ইকুয়াল কে, এটাও সেম ভাবে তোমরা এটা করে নিবা। পরের লেখচিত্রটি দেখো, এখানে এখানে যেটা আছে লগ পি এবং লগ ভি এর গ্রাফটা, এটা কি রকম হবে। এখানে দেখো পিভি ইকুয়াল কি পাবো, কে পাবো। তাহলে উভয় দিকে আমাদেরকে কি নিতে হবে, লগ নিতে হবে। যদি লগ নাও তাহলে লগ পিভি ইকুয়াল লগ কে, আর ইনটু থাকলে কি হবে, লগের ক্ষেত্রে প্লাস হয়, তাহলে লগ পি প্লাস লগ ভি ইকুয়াল লগ কে লিখতে পারবো। আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর কি আছে, লগ পি, এবং এক্স অক্ষ বরাবর আছে লগ ভি। আমরা ওটাই করে নিলাম, লগ পি ইকুয়াল মাইনাস লগ ভি প্লাস লগ কে। তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি, যদি মাইনাস এম এক্স প্লাস সি হয় তাহলে গ্রাফটি কি হবে, ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ বরাবর নিম্নগামী হবে। কি হবে, নিম্নগামী। আর এটা ঢাল বা স্লোপ, এটার মান কত হবে, -1। এটাও তোমরা মাথায় রাখবা, -1 হবে। এখন এরপর যে গ্রাফটি আছে এটা তোমরা নিজেরাই সলভ করবা। এটা কি পাবা, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এরকম হলে সেটা ওয়াই অক্ষ থেকে ঊর্ধ্বমুখী হবে। কি হবে, ওয়াই অক্ষ থেকে ঊর্ধ্বমুখী। এরপর দেখো পি বনাম রো এর গ্রাফটা, পি বনাম রো এর গ্রাফটা কি হবে। এখন দেখো পি বনাম রো এর যে গ্রাফটা আছে এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা। এখানে যে গ্রাফটি আছে সেটা হলো পি বনাম রো এর গ্রাফ। পি বনাম রো এর গ্রাফটা কি হবে, এটা মূল বিন্দুগামী সরল রেখা। আসলে এটা কিভাবে হইলো সেটা দেখো, এখানে পিভি ইকুয়াল, আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা কি, পিভি ইকুয়াল কে পাবো। তাহলে এখানে পি ইন্টু ভি ইকুয়াল কি লিখতে পারবো, দেখো রো ইকুয়াল আমরা কি জানি, ঘনত্ব ইকুয়াল এম বাই ভি জানি। তাহলে এখানে ভি ইকুয়াল কি লিখতে পারবো, এম বাই রো লিখতে পারবো। তাহলে আমরা লিখি এম বাই রো ইকুয়াল কে। তাহলে পি ইকুয়াল কে ইন্টু রো ডিভাইডেড এম লিখতে পারবো আমরা। তাহলে এটা আমরা কি পাবো, এটা পিটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর এখানে রোটা এক্স অক্ষ বরাবর। তাই এখানে ধ্রুবক, এটা পুরাটাই ধ্রুবক হয়ে যাবে এম এক্স। অর্থাৎ ওয়াই ইকুয়াল যদি এম এক্স হয় তাহলে সেটা কি হবে, ওয়াই ইকুয়াল এম এক্স হলে সেটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এরপর দেখো পরের যে গ্রাফটা আছে, এটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। এখানে পি বনাম ভি এর লেগ আছে এবং তোমাদের এমসিকিউতে আসবে কোনটি সঠিক হিসাবে আসে। দেখো পি বনাম ভি এর যে গ্রাফটা, পিভি ইকুয়াল কি জানি, এনআরটি। তাহলে এখানে যে কোনো একটা ধ্রুবক ধরে নিতে হবে, হয় পিটা ধ্রুবক ধরে নিবা, না হলে ভি এটা ধ্রুবক ধরে নিবা তোমরা। তো আমরা এখানে ভি যেটা আছে সেটাকে ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে দেখো পিভি ইকুয়াল কি লিখতে পারবো, এনআরটি। তাহলে পি সমানুপাতিক টি লিখতে পারবো। তাহলে পি বাড়লে টি বাড়বে, পি বাড়লে কি হবে, টি বাড়বে। দেখো এখানে টিটা কি সব থেকে বড় না, তাহলে এখানে চাপটাও কি হবে, সব থেকে বেশি হবে। তাহলে তারপর আছে টি2, তারপর এখানে টি1। তাহলে টি2 এর সাথে পি2 এবং টি1 এর সাথে পি1, অর্থাৎ চাপ যত বাড়বে তাপমাত্রাও তত কি হবে, বাড়বে। এবার এমসিকিউ এর জন্য এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে সেগুলো আমরা দেখে আসি। দেখো প্রথমে যে সূত্রটা সেটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র তোমাদের পরিচিত এটা। তাহলে বয়েলের সূত্রে আমরা কি জানি, বয়েলের সূত্রে জানি আমরা
পিভি ইকুয়াল কে, আমি ডিরেক্ট লিখতেছি, বা তোমরা এখানে লিখতে পারো পি সমানুপাতিক 1/v, বা তোমাদের বইয়ে লেখা আছে ভি সমানুপাতিক 1/p। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, পিভি ইকুয়াল কে লিখতে পারবো, বা p1 v1 ইকুয়াল p2 v2, তারপর ডট 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 দিয়ে যাও। তারপর হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি লিখতে পারবো আমরা, চার্লসের সূত্র, এটা আমরা লিখতে পারবো ভি সমানুপাতিক টি। কি লিখতে পারবো, ভি সমানুপাতিক টি। এখন দেখো এই দুটো সূত্রের সমন্বয়, এই দুটো সূত্রের সমন্বয় মাঝামাঝি তোমাদের চলে আসে। তাহলে এই দুটো সূত্রের যখন আমরা সমন্বয় করব কি পাবো, T1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড T2। তারপর এখানে আদর্শ গ্যাসের যে সূত্রটা আছে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, এটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি। এই এন ইকুয়াল আবার কি লিখতে পারবা, এম বাই এম আরটি। এই এমটা কি, এই এমটা হলো কোনো বস্তুর ভর, আর এমটা হলো আণবিক ভর। এই এমটা কি হবে, আণবিক ভর হবে, অর্থাৎ যে গ্যাস দেওয়া থাকবে ওই গ্যাসের ভরটা হবে এম, এবং ওই গ্যাসের আণবিক ভরটা হবে ক্যাপিটাল এম। তারপর এখান থেকে আর যে সূত্রটা লাগবে সেটা হলো সিআরএমএস বেগের ক্ষেত্রে। কোন সূত্র, সিআরএমএস বেগ। সিআরএমএস বেগ ইকুয়াল কি লিখতে পারবা, √3RT ডিভাইডেড এম লিখতে পারবা, √3RT ডিভাইডেড এম। দেখো সিআরএমএস ইকুয়াল √3RT/m। এখান থেকে আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে তোমাদের গতিশক্তি। গতিশক্তি ইকে ইকুয়াল, আমরা কি জানি, গতিশক্তি ইকে ইকুয়াল এখানে 3/2 nRT। তোমরা যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে এই ফর্মুলাগুলো করলেই তোমাদের এমসিকিউ কমন হয়ে যাবে। এগুলোর বাহির থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। তোমরা যারা ফিজিক্সে এমসিকিউ নিয়ে ভয়ে আসো বা ভয় পাও, যারা আগে ভালো করে পড়োনি, তারা যদি এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো করে, তাহলে তোমাদের এমসিকিউ এ প্রায় 90 থেকে 95% হয়ে যাবে তোমাদের এখানে।